সবার কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর। পহেলা বৈশাখের মধ্যে 9 উপজেলায় শুরু হবে কৃষক কার্ডের পাইলট প্রকল্প। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ডেপুটি স্পিকার পদ নিতে নারাজ জামায়াত। সরকারি দলকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়ার আহ্বান। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানোর তাগিদ। আমদানি শুল্ক ভ্যাট কমানোর পরও অস্থির এলপিজির বাজার। সিলিন্ডারে বাড়তি গুনতে হচ্ছে ১,৫০০ টাকা পর্যন্ত। প্রতি স্তরেই উপেক্ষিত নির্ধারিত দাম, কারসাজি হয় রশিদে। ভোরের সময়ের সঙ্গে আছি আমি অর্চিতা শেহজিন। ইরানের রাজধানী তেহরানে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় আইআরজিসি কুদস ফোর্সের সদর দফতর ধ্বংসের দাবি করেছে আইডিএফ। ইরানের পাশাপাশি হামলা চালিয়েছে লেবাননেও। এদিকে ভারত মহাসাগরে ইরানি যুদ্ধ জাহাজে মার্কিন হামলায় ৮৭ সেনা নিহত হয়েছেন। ইরানের পাল্টা হামলার মুখে ইরাক ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে মার্কিন নাগরিকদের। ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। গেল একদিনে আরব উপসাগরে কয়েকটি জাহাজে হামলার খবর পাওয়া গেছে। হরমুজ, হুজাইরা, ওমান উপকূল ও দুবাইয়ের কাছে তেলবাহী ট্যাঙ্কার, কন্টেইনার জাহাজে এসব হামলা চালানো হয়। লেবাননে ইরানি দূতাবাসে হামলা হলে বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে পাল্টা আঘাত হানা হবে বলে সতর্ক করেছে তেহরান। ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে সাইরেন শোনা গেছে। মার্কিন নাগরিকদের দেশটি ছাড়তে বা নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাজ্য বাহরাইন থেকে দূতাবাসের কিছু কর্মী সাময়িকভাবে প্রত্যাহার করেছে এবং অপ্রয়োজনীয় ভ্রমণে সতর্কতা জারি করেছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাইপ্রাসের ঘাঁটি লক্ষ্য করে ছোড়া ড্রোন ইরান থেকে উৎক্ষেপণ হয়নি। এদিকে ইরান থেকে তুরস্কে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলে জানিয়েছে আঙ্কারা। তবে ক্ষেপণাস্ত্রটি ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে বলে জানা গেছে। এমন ঘটনার পুনরাবৃত্তি বন্ধে কড়া সতর্কবার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এরই মধ্যে তুরস্কে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে আঙ্কারা। তুরস্কের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনাকে দেশটির সার্বভৌমত্বে আঘাত উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে একটি গোল টেবিল বৈঠকে তিনি দাবি করেন, তেহরানের নেতৃত্ব এখন পুরোপুরিভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। ইরানের বিরুদ্ধে অভিযানে মার্কিন সেনারা শক্তিশালী অবস্থানে আছে বলেও জানান ট্রাম্প। ইরানের ক্ষেপণাস্ত্র দ্রুত ধ্বংস হয়ে যাচ্ছে বলে দাবি করেন তিনি। যুদ্ধের ময়দানে আমরা খুব ভালো করছি। ৪৭ বছর ধরে ইরান আমাদের মানুষ মারছে, সারা বিশ্বে মানুষকে হত্যা করছে। আমরা যদি আগে হামলা না করতাম তবে তারা ইসরায়েলের উপর হামলা চালাতো এবং সুযোগ পেলে আমাদের উপরও আঘাত হানতো। আমরা এখন খুব শক্তিশালী অবস্থানে আছি এবং তাদের নেতৃত্ব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। যেই নেতা হতে চাইছে বলে মনে হচ্ছে তাদের পরিণতি হচ্ছে মৃত্যু। এদিকে ইরানের পাশাপাশি লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার দেশটির দক্ষিণাঞ্চলে দফায় দফায় হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। জবাবে হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা চালানোর দাবি করেছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরান কূটনীতির মাধ্যমে সংঘাত এড়ানোর চেষ্টা করেছিল, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পাল্টা আঘাত ছাড়া কোনো পথ খোলা ছিল না বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি ইরানের শ্রদ্ধাশীল অবস্থানের কথাও জানান তিনি। এদিকে হোয়াইট হাউস বলছে, হামলার আগে ইরানকে বেশ কিছু প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু তেহরান প্রত্যাখ্যান করায় অভিযান চালানো হয় দেশটিতে। অন্যদিকে চলমান সংঘাতে ইরানের বিরুদ্ধে হামলা অংশ নেবে না বলে সাফ জানিয়েছেন জার্মানি। গেল শনিবার ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েল। এর জেরে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাতের পথ বেছে নেয় তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তেহরান কূটনীতির মাধ্যমে সংঘাত এড়াতে চেয়েছিল, কিন্তু ওয়াশিংটন ও তেল আবিবের হামলার পর তাদের সামনে আর কোনো পথ খোলা ছিল না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শুরু হওয়া অপারেশন এপিক ফিউরি নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় চলছে। বুধবার হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়েও ইরানের হামলা ও মধ্যপ্রাচ্য ইস্যুতে আলোচনা হয়। প্রেস সচিব ক্যারোলাইন লেভিট দাবি করেছেন, ইরান হামলা করতে পারে, ট্রাম্পের এমন অনুভূতির ভিত্তিতেই দেশটিতে আগাম হামলা চালানো হয়েছে। লেভিট আরও দাবি করেছেন, ইরানের ওপর হামলা চালানোর আগে ট্রাম্প প্রশাসন তেহরানকে কয়েকটি প্রস্তাব দিয়েছিল, যার মধ্যে ছিল ইরানের ওপর থেকে সব কঠোর নিষেধাজ্ঞা প্রত্যাহার, শান্তিপূর্ণ
ব্যবহারের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহ এবং মার্কিন বিনিয়োগে একটি যৌথ বেসামরিক পারমাণবিক কর্মসূচি চালু করা। তবে বিনিময়ে ইরানকে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অবকাঠামো স্থায়ীভাবে ধ্বংস করার শর্ত দেয়া হয়। লেভিটের দাবি, ইরান এই প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণেই দেশটির উপর অভিযান চালায় যুক্তরাষ্ট্র। লেভিট আরও জানান, ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর দেয়া তথ্যের ভিত্তিতেই খামেনির অবস্থান শনাক্ত করে হামলার সময় নির্ধারণ করা হয়েছিল। সর্বোচ্চ নেতার মৃত্যুর পর ইরানের নেতৃত্বের শূন্যতা ও উত্তরাধিকারী নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো কড়া নজর রাখছে বলেও জানান তিনি। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে সতর্ক অবস্থানে রয়েছে ইউরোপীয় দেশগুলো। জার্মান প্রতিরক্ষা মন্ত্রী সাফ জানিয়েছেন, জার্মানি এই সংঘাতের কোনো পক্ষ নয় এবং তাদের সেনাবাহিনী এতে অংশ নেবে না। কেবল সামরিক শক্তি ব্যবহার করে এই সংকটের সমাধান করা সম্ভব নয় বলেও মন্তব্য তার। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। দীর্ঘমেয়াদে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা ইরানের আছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত। দূতাবাসে সংবাদ সম্মেলনে চলমান সংকটে মুসলিম দেশগুলোর সহমর্মিতা প্রত্যাশা করেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত হামলা আর যুদ্ধের দাবামায় বিপর্যস্ত ইরান। 5 দিনের যুদ্ধ শেষে সবশেষ পরিস্থিতি পরবর্তী করণীয় তুলে ধরতে গুলশানে ইরানি রাষ্ট্রদূতের সংবাদ সম্মেলন। রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী যুদ্ধের সময় সমর্থন ও সহমর্মিতার জন্য বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। তার ভাষ্য, সব আইন অবজ্ঞা করে আক্রমণ চালানো হয়েছে ইরানে। রাষ্ট্রদূতের প্রত্যাশা, এই আগ্রাসী শক্তির নিন্দা ও প্রতিবাদ জানাবে বাংলাদেশ। আমরা দেখেছি ইরান হামলা নিয়ে কিভাবে মানুষ প্রতিবাদ করেছে। আমরা কৃতজ্ঞ। সরকার আমাদের প্রতি সহমর্মী। তবে যে বিবৃতি দিয়েছে তা আমরা দেখেছি। আমরা প্রত্যাশা করছি ওআইসির সদস্য ও মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ আগ্রাসী শক্তির সরাসরি নিন্দা ও প্রতিবাদ করবে। তিনি জানান, আমেরিকা শান্তির পথে না আসা পর্যন্ত এই যুদ্ধ জারি রাখবে ইরান। প্রতিবেশীদের আমরা নিষেধ করেছি তাদের আশ্রয় দিতে। আমরা বাধ্য হয়ে আরব দেশগুলোতে আক্রমণ করছি। তারা যেখানেই থাকুক, আমরা তাদের টার্গেটে পরিণত করব। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি পালিয়ে না গিয়ে মানুষের পাশে ছিলেন জানিয়ে জাহানাবাদী বলেন, ইরান দীর্ঘমেয়াদে এই যুদ্ধ চালানোর সক্ষমতা রাখে। তবে প্রতিরক্ষা চুক্তি না থাকায় চীন সরাসরি তাদের পাশে দাঁড়াতে পারছে না। চীন রাশিয়ার সঙ্গে আমাদের সামরিক বা অস্ত্র কেনাবেচার চুক্তি আছে, কিন্তু প্রতিরক্ষা চুক্তি নেই। তাই তারা পাশে দাঁড়াতে পারছে না। আমাদের যা আছে তাতে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়েও আশ্বস্ত করেন রাষ্ট্রদূত। বলেন, তারা ইরানিদের মতোই সেবা পাবেন। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। ইরান যুদ্ধ নিয়ে বাংলাদেশ সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের কাছে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। বৈঠকে কূটনৈতিক আলোচনার মাধ্যমে দ্রুত সংঘাত বন্ধের তাগিদ দেওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামের সঙ্গে। আলোচনায় ঢাকা ওয়াশিংটন কৌশলগত সম্পর্ক জোরদারের সঙ্গে উঠে আসে রোহিঙ্গা এবং দেশটিতে থাকা অবৈধ অভিবাসী প্রসঙ্গ। বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় পল কাপুর জানান, আলোচনা ভালো হয়েছে। পরে পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমে জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে তাকে উদ্বেগ জানানো হয়েছে। অতি দ্রুত কূটনৈতিক সমাধানের মাধ্যমে এ যুদ্ধ বন্ধে ওয়াশিংটনকে আহ্বান জানানো হয়েছে বলেও জানান তিনি। আমাদের মতন দেশের পক্ষে এই যুদ্ধের যে অর্থনৈতিক প্রতিক্রিয়া হবে সেটা বহন করা দুঃসাধ্য। আমরা তাকে বলেছি যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে এবং কূটনীতিকে একটা অপরচুনিটি দিয়ে এই সংঘাত, এই সমস্যা যেন সমাধান করার জন্য তারা প্রচেষ্টা করে। সামরিক সহযোগিতা নিয়ে কোনো আলোচনা হয়নি জানিয়ে খলিলুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নির্বাচনের আগে তড়িঘড়ি করে করা হয়নি। এগ্রিমেন্ট আমরা করে রেখেছিলাম জুলাইয়ের 31 তারিখে। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রধান দুটি দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগেই কথা বলেছিল এবং তারাও এতে সম্মতি দিয়েছিলেন। সুতরাং এমন না যে এইটা আমরা অন্ধকারে করেছি। এখনও নোটিফিকেশনে যায়নি। সরকার ইচ্ছা করলে রিভিউ করতে পারে। আর এক্সিট ক্লজ হচ্ছে 60 ডে আপনি নোটিশ দিয়ে বেরিয়ে যেতে পারেন। এমন না যে আমরা একটা বন্ধ করে বাংলাদেশকে ঠেলে দিয়েছি।
বাংলাদেশের নির্বাচন ধারণার বাইরে অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন পল কাপুর। খলিলুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সহজ ও সম্মানজনক করতে কাজ করছে ঢাকা ও ওয়াশিংটন। বাংলাদেশি যারা আমেরিকাতে আছেন তাদের ফিরে আনার ব্যাপারেও কথা বলেছি। প্রসেসটা যাতে সহজ হয় এবং সম্মানের সঙ্গে তারা যাতে আসতে পারেন। নির্বাচন এত শান্তিপূর্ণ এবং এত অবাধ হয়েছে, সেটা তাদের আশারও বাইরে ছিল, আশাতীত ছিল। ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে বাংলাদেশকে নতুন করে চিন্তা করতে হবে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাণিজ্য ও জ্বালানি মন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে দেশের জ্বালানি সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছেন সরকারের দুই মন্ত্রী। মার্চে কোনো সংকট হবে না জানিয়ে বিদ্যুৎ মন্ত্রী জানান, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার বিকল্প নেই। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় বন্ধ হয়ে গেছে অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। এতে বিশ্বের অন্যান্য দেশের মতো জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তায় পড়েছে বাংলাদেশও। বুধবার সচিবালয়ে জ্বালানি মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ঢাকা সফররত মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সংকটময় পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চায় বাংলাদেশ। এখন যে ক্রাইসিস পিরিয়ডে আমাদেরকে সাপোর্টের জন্য আমরা রিকোয়েস্ট করেছি, তারা বলছে তারা এটা কথা বলে আমাদের জানাবে। ইনফ্যাক্ট আমাদের ক্রাইসিস থাকবে হলো ঈদের ছুটি পর্যন্ত। তারপরেও আমরা যাতে ঘুরে টুরে আনানো যায়, যেসব সোর্স আছে সেসব ট্যাপ করছি আমরা। বৈঠক শেষে ব্রিফিংয়ে জ্বালানি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান মন্ত্রী। এ সময় ভারতের ডিজেল পাচার বন্ধে সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়ার কথা জানান তিনি। এখন মার্কেটগুলোতে আলোকসজ্জা করা, পৃথিবীতে যুদ্ধ চলছে, এর মধ্যে আলোকসজ্জা করার প্রয়োজন নাই। যাদের গাড়ি আছে তাদেরকেও একটু চলাফেরা কম করে যদি করতেই হয় পাবলিক ট্রান্সপোর্টগুলো ইউজ করার জন্য বিজিবি চিফের সাথে কথা বলছি বর্ডার টাইট করার জন্য। এর আগে পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এখনো দর কষাকষির সুযোগ রয়েছে। কোনো চুক্তি এন্ড অফ লাইফ না। প্রত্যেকটা চুক্তিতে সেলফ কেয়ারিং এর জন্য তার নিজস্ব কিছু ধারা থাকে এবং সেখানে তো এরকম যদি কোনোদিন আমাদের কাছে কিছু প্রতীয়মান হয় যে এই ধারাটার সংযোজন বিয়োজন পরিবর্তন দরকার, সেখানে ফার্দার নেগোসিয়েশনের স্কোপ তো সবসময় রয়েছে। বৈঠকে মার্কিন বিনিয়োগ আকর্ষণে অশুল্ক বাধা দূর করতে বাংলাদেশকে পদক্ষেপ নেওয়ার তাগিদ দেয় যুক্তরাষ্ট্র। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। দেশের বিমানবন্দরে সারচার্জ কমানো হয়েছে 5 ভাগের 4 ভাগ, যা টেকসই এভিয়েশন শিল্প গড়ায় মাইল ফলক বলছেন সংশ্লিষ্টরা। টিকে থাকা সহজ হবে বলছে এয়ারলাইন্সগুলো। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হেলথ কার্ড চালু করতে যাচ্ছে সরকার। সুস্বাস্থ্যের বাংলাদেশ নিয়ে বৈঠকে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানের সভাপতিত্বে আলাদা বৈঠকে পহেলা বৈশাখের মধ্যে 9 উপজেলায় কৃষক কার্ডের পাইলট প্রকল্প চালুর সিদ্ধান্ত হয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রতিদিনই বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী। বুধবার সচিবালয়ে কৃষক কার্ড সংক্রান্ত সবশেষ অগ্রগতি আলোচনায় সভাপতিত্ব করেন তারেক রহমান। বৈঠক শেষে কৃষিমন্ত্রী জানান, পহেলা বৈশাখের মধ্যে 9 উপজেলায় শুরু হবে কৃষক কার্ডের পাইলট প্রকল্প। 9টা উপজেলা, 9টা ইউনিয়নের 9টা ডিভিশন, ওইভাবে আর কি। কার্ডের মূল উদ্দেশ্য যেটা আছে সেটা হলো উৎপাদন, ভোক্তা, কৃষি জমি, কৃষির পণ্য, ভ্যারাইটি সব কিছু যেন আমরা নিয়মতান্ত্রিকভাবে কৃষক পেতে পারে এবং গভর্নমেন্টের কাছে যেন সমস্ত তথ্য সঠিকভাবে আসে। সুস্বাস্থ্যের বাংলাদেশ কর্মসূচি সংক্রান্ত সেলের অগ্রগতি নিয়েও বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হেলথ কার্ড চালুর নির্দেশ দিয়েছেন তারেক রহমান। এর আগে বৃক্ষরোপণ সংক্রান্ত সেলের পর্যালোচনা সভাও করেন সরকার প্রধান। পরে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী জানান, 1 বছরের মধ্যে 5 কোটি গাছ রোপণ হবে মে থেকে। মে মাস থেকে আমাদের এই বৃক্ষরোপণ শুরু। তো আমরা চাচ্ছি যে এবছরে আমরা যেন 5 কোটি পূরণ করতে পারি, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। এদিন 8 প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।
জুলাই সনদ বাস্তবায়ন এবং সরকার দলের সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ ছাড়া ডেপুটি স্পিকার পদ নিতে নারাজ জামায়াত। তবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দলটিকে দেয়া ডেপুটি স্পিকারের প্রস্তাব এখনই ফিরিয়ে দিতে চায় না দলটি। জামায়াতের নেতারা বলছেন, সংসদীয় ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে উদ্যোগী হতে হবে বিএনপিকে। বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে। গত 28শে ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ইফতার পরবর্তী এক চা চক্রে সংসদের ডেপুটি স্পিকার পদের জন্য জামায়াত আমিরের কাছে নাম প্রস্তাব করার আহ্বান জানান তিনি। জামায়াতের কাছে ডেপুটি স্পিকারের নাম চাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানা যায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাছ থেকে। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুলাই সনদের প্রতি সম্মান রেখে এ উদ্যোগ নিয়েছে সরকার। তাদেরকে অফার করেছি তারা যেন ডেপুটি স্পিকার তারা ঠিক করেন। সরকারের এমন প্রস্তাব নিয়ে আলোচনা চলছে দলটির ভেতরে বাইরে। শুধুই ডেপুটি স্পিকারের পদ নিলে জুলাই সনদ বাস্তবায়ন হুমকির মুখে পড়বে কিনা তা নিয়েও চলছে বিশ্লেষণ। যদিও দলটির নেতাদের দাবি, জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের বিষয়ে বিএনপির অবস্থান পরিষ্কার হওয়ার পরই ডেপুটি স্পিকার পদের প্রস্তাব নিয়ে ভাববেন তারা। আসলে ওনাদের অবস্থানটাকে ওনাদেরকে স্পষ্ট করা লাগবে, বা এটা আমরা স্পষ্ট হওয়ার জন্য আমরা অপেক্ষা করবো বা বোঝার চেষ্টা করবো। ডেপুটি স্পিকারের যে আলোচনাটা এসেছে এটা তো সংস্কার প্রস্তাবের একটা অংশ, খণ্ডিত অংশ, কিন্তু আমরা মনে করি যে পুরো প্যাকেজটা নিয়ে আলোচনা হওয়া দরকার। তবে ডেপুটি স্পিকার পদের প্রস্তাব এখনই ফিরিয়ে দিতে চায় না জামায়াত। দলটির সংসদ সদস্যদের নিয়ে গঠিত সংসদীয় দলের বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলেও জানান দলটির নেতারা। 10 বা 11 তারিখ বসবেন, বিরোধী দলীয় বসে একটা আলোচনা হবে, আর সংসদ অধিবেশনের ফাঁকে হয়তো একসময় বসবেন। সেখানে এই বিষয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করি কোনটা গ্রহণ করাটা সুবিধাজনক হয়, কারণ আমরা তো দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা রাখবো। ডেপুটি স্পিকার সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে বৃহস্পতিবার কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে বিরোধী দল বাংলাদেশ জামায়াত ইসলামী। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার সন্ধ্যায় সিলেটে এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান। এ সময় সরকারি বিভিন্ন দফতরে দলীয়করণের অভিযোগ করে সংসদে গিয়ে জবাবদিহিতার আওতায় আনার কথাও জানান নাহিদ ইসলাম। আমাদের আরেকটি লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে বন্ধুগণ, তবে এবার আমরা ভুল করতে চাই না। এবার আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এই মাঠে নামতে চাই। আবারও গণতন্ত্র থেকে একদলীয় স্বৈরতন্ত্রের দিকে যাবে কিনা সেই প্রশ্ন উঠেছে। দেশের প্রতিষ্ঠানগুলোকে আবারই, প্রশাসনকে আবার একদলীয়করণ হচ্ছে। সংসদে গেলে আমরা এটা কথা বলবো, আপনারা বাইরে যারা জনগণ রয়েছেন আপনারা তারাও কথা বলবেন। সিলেটবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি, স্থানীয় সরকারের প্রস্তুতি নিন এবং আপনারা ঐক্যবদ্ধ থাকুন। সামনে আমাদের যে আহ্বান আসবে, যে নির্দেশনা আসবে, সেই নির্দেশনা আপনার সঙ্গে কাজ করবেন। দুর্নীতির অভিযোগের মুখে বাবা মা স্ত্রী সহ নিজের ব্যাংক হিসাব তুলে ধরলেন এনসিপি মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, রহস্য সৃষ্টির জন্যই ব্যাংক হিসাব তলব করা হয়েছে। অতীতে যারা মনক্ষুণ্ণ হয়েছে এবং দেশে থাকা আওয়ামী লীগের কর্মী সমর্থকরা অভিযোগ তুলছে বলেও মন্তব্য করেন তিনি। সোমবার দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাবের তথ্য তলব করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এরপর থেকেই দেশজুড়ে গুঞ্জন শুরু হয় অন্তর্বর্তী সরকারের সময়ে 3 মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই উপদেষ্টাকে নিয়ে। বুধবার রাতে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন দলটির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ। সাংবাদিকদের সামনে তুলে ধরেন বাবা মা স্ত্রী সহ নিজের ব্যাংক হিসাব। বলেন, জনগণের কাছে নিজের অবস্থান পরিষ্কার করলেন তিনি। সেভিংস অ্যাকাউন্ট, এটাতে 9,930 টাকা আছে। আর আরেকটা হচ্ছে আমার স্যালারি অ্যাকাউন্ট, যেটা আমার গভর্নমেন্টে থাকা অবস্থায় স্যালারি সহ। এই অ্যাকাউন্টে এখন আছে 9,78,626 টাকা। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আসিফ মাহমুদের অংশগ্রহণের গুঞ্জন উঠতেই দুদকে তার বিরুদ্ধে এমন অভিযোগকে একটি শ্রেণীর ষড়যন্ত্র বলে মন্তব্য করেন তিনি। বলেন, রহস্য সৃষ্টির জন্যই ব্যাংক হিসাব তলব করা হয়েছে। যারা বিগত সময়ে সরকারের দায়িত্বে থাকার কারণে বিভিন্ন দায়িত্ব পালনকালে নানাভাবে মনক্ষুণ্ণ হয়েছেন, তারা এই চেষ্টাগুলো করছেন। এবং একটা গোষ্ঠী যারা আওয়ামী লীগ আমাদের গণঅভ্যুত্থানের কারণে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তারা তো প্রতিনিয়ত লেগেই আছেন।
এর আগে 10 ফেব্রুয়ারি উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। এতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার 15,34,000 টাকার সম্পদ উল্লেখ করা হয়। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। কমানো হয়েছে আমদানি শুল্ক এমনকি ভ্যাটও, কিন্তু তাতেও শৃঙ্খলা ফেরেনি এলপি গ্যাসের বাজারে। এখনও সিলিন্ডার ভেদে গ্রাহককে গুনতে হচ্ছে নির্ধারিত দামের চেয়ে 600 থেকে 1,500 টাকা পর্যন্ত। বাজারজাতকরণের প্রতিটি ধাপে বাড়তি দাম নেওয়া হলেও রশিদ জালিয়াতির আশ্রয় নেওয়া হচ্ছে। মিজানুর রহমান মিন্টু ও প্রিন্স আরেফিনের ছবিতে ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। কথা হচ্ছিল রাজধানীর উত্তরার একটি খাবার হোটেলের কর্মীদের সঙ্গে। জানালেন মাসে বড় আকারের এলপি গ্যাস সিলিন্ডার লাগে 20 থেকে 25টি, আর প্রতিটিতে গুনতে হচ্ছে নির্ধারিত দামের তুলনায় 1,500 টাকা বাড়তি। ফলে মাসে গচ্চা 30,000 টাকার বেশি। মাসে 25টা সিলিন্ডার লাগে, প্রতি সিলিন্ডারে 1,500 টাকা মতন বাড়তি দিতে হয়। প্রতি মাসে 30 থেকে 40,000 টাকা মতন বাড়তি খরচ হয়েছে। বাজারে নৈরাজ্যের মধ্যে এলপিজি আমদানি শুল্ক ও ভ্যাট কমানো হলেও বাস্তব চিত্র এখনো ভিন্ন। 12 কেজি সিলিন্ডারের বেঁধে দেওয়া দাম 1,341 টাকা, অথচ জায়গা ভেদে গ্রাহকের কাছ থেকে আদায় করা হচ্ছে 1,700 থেকে 2,000 টাকা পর্যন্ত। 1,850 টাকা নিচ্ছে আমার কাছ থেকে। এভাবে যদি হয় তাহলে আমাদের সাধারণ মানুষ তো চলাটা খুবই মুশকিল হয়ে যাবে। আমরা কিভাবে চলো পরিবার নিয়ে? 12 কেজি বোতল উনি আমাকে বললো যে 2,000 টাকা দাম। 2,000 টাকা দিয়ে 12 কেজি সিলিন্ডার নিয়ে গেছি, কিন্তু সরকার যে নির্ধারিত করে দিয়েছে এই নির্ধারিত মতো তারা বিক্রি করে না। ওনারা কেউ কথা মানতেছে না, ওনার মন মতো ওনারা ব্যবসা করে যাচ্ছে। একটা সিলিন্ডারে আমরা 600 টাকা করে বেশি লাগতেছে। এখন নির্ভয়ে কি করবো, আমার চুলা জ্বালাইতে হলে গ্যাস লাগবে, আর বেশি হলে আনতে। আমরা গরিব মানুষ, আপনারা যদি না দেন, সরকারে যদি না দেয়, আমরা কেমনে চলবো? আমরা ভাত কিনে খাবো না এত দামের গ্যাস কিনে খাবো? উৎপাদক, ডিলার, খুচরা বিক্রেতা হয়ে গ্রাহক পর্যন্ত একটি সিলিন্ডার হাত বদল হচ্ছে অন্তত 4 দফা। প্রতিটি স্তরেই উপেক্ষিত নির্ধারিত দাম, আর এই কারসাজি সম্পন্ন হচ্ছে রশিদ জালিয়াতির মাধ্যমে। আমাদের বেশি দামে কিনতে হয়, ডিলার সরকার যে রেট দিচ্ছে তার থেকে 100 টাকা বেশি কিনতে হয়। আপনাদের কোনো কাগজপত্র কিচ্ছু দেয় না। বর্তমান দাম বাড়ার পর থেকে আর এগুলো দিচ্ছে না। ডিলারে যে নিতে আছে আপনার ধরেন 1500, 1550, 1600। আপনাদের কাছে একটা রিসিট আছে? রিসিট তো দেয় না। আর সরকার যেই রেটটা ঘোষণা করতেছে কনজিউমারকে দেওয়ার জন্য, তারা সেই কোম্পানি এই রেটটা আমাদের কাছ থেকে ডিলারদের কাছ থেকে নিতেছে। ওভার যে টাকাটা না সেটা লেখে না তারা। দাম নিয়ে নৈরাজ্যের এই দায় বরাবরই এড়িয়ে যান এলপি গ্যাস আমদানিকারকরা। যারা লাইসেন্সি ওনারা কিন্তু বিআরসির যে নির্ধারিত মূল্য তার বেশি দামে বিক্রি করেন না, কিন্তু এখানে রিটেল পয়েন্টে এই মূল্যটা আরও বেশি বাড়ছে। ভোক্তারা ফলে বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে লোকবল ঘাটতি সহ নিজেদের সীমাবদ্ধতা তুলে ধরছে নিয়ন্ত্রক সংস্থা বিআরসি। সংস্থাটির চেয়ারম্যানের ভাষ্য, নজরদারি বাড়াতে মাঠ প্রশাসনকে সক্রিয় করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমাদের তো লিমিটেশন আছে, আপনি জানেন। আমরা ওই জেলা প্রশাসনকে পুনরায় ব্যবহার করব। এলপিজির বিষয়ে 64 জেলা প্রশাসনকে আমরা চিঠি দিচ্ছি। বিশেষজ্ঞরা মনে করেন কেবল দাম নির্ধারণই নয়, ভোক্তা স্বার্থ রক্ষায় বাজার তদারকির বিকল্প নেই। এলপি গ্যাস আমদানিতে শুল্ক কমানোয় সরকারের রাজস্ব কিছুটা কমেছে বটে, কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি সাধারণ গ্রাহকদের। এমন অবস্থায় ভোক্তাদের প্রশ্ন, বাজারে শৃঙ্খলা ফেরার জন্য অপেক্ষায় থাকতে হবে আর কতদিন? ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। প্রত্যাশার 3 দশক পর দেশের বিমানবন্দরগুলো 5 ভাগের 4 ভাগই কমানো হয়েছে সারচার্জের পরিমাণ। একে টেকসই এভিয়েশন শিল্প গড়তে মাইল ফলক বলেছেন সংশ্লিষ্টরা। এয়ারলাইন্সগুলো জানায় সারচার্জ কমানোর কারণে টিকে থাকা সহজ হবে তাদের। অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত যুগান্তকারী পদক্ষেপ মনে করেন বিশেষজ্ঞরা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। বিমানবন্দর রানওয়ে ব্যবহার, কন্ট্রোল রুম, বিমান পার্কিং ও টার্মিনাল সুবিধার ওপর বার্ষিক সারচার্জ ভারতে 12 থেকে 18%, ওমানে 10%, সিঙ্গাপুরে 8% আর পাকিস্তানে মাত্র 2%। সেখানে বাংলাদেশে এই সারচার্জ ছিল 72%। এই উচ্চ সারচার্জের কারণে দেশীয় বেসরকারি এয়ারলাইন্সগুলো পরে আর্থিক সংকটে এবং বন্ধ হয়ে যায় কয়েকটি এয়ার সংস্থা। কিন্তু বছরের পর বছর ধরে এই চার্জ কমানোর দাবি থাকলেও গুরুত্ব দেয়নি কোনো রাজনৈতিক সরকার। 2026 সালে বিষয়টি আমলে নেয় অন্তর্বর্তী সরকার। বিমান মন্ত্রণালয় বিধিমালা সংশোধনের মাধ্যমে দেশের 7টি বিমানবন্দর ব্যবহারে এক ধাপে 72% থেকে কমিয়ে সারচার্জ করা হয় 14.25%, যা নিজেদের সক্ষমতা বাড়াবে বলে জানায় এয়ারলাইন্সগুলো।
গত 29 বছর ধরে এটা আমাদের অনেকটা আন্দোলনের মতো ছিল যে আমরা আসলে সব গভর্নমেন্টের কাছে আমরা আসলে দাবি করেছিলাম যে আমাদের সারচার্জটা রিডিউস করা হোক, বাট বিগত সময়ের সরকারগুলো আসলে আমি বলবো যে এয়ারলাইন্সের দিকে আসলে কথা শোনেন না কিংবা কর্ণপাত করেন নাই, বাট ইন্টারিম গভর্নমেন্ট সেই সুযোগটা দিয়েছে। সারচার্জ করার ফলে যে বন্ধ হওয়ার যে প্রবাবিলিটি থাকে সেইটা আসলে রিডিউস হয়ে যাবে। সাস্টেনেবিলিটিটা আসলে বেড়ে গেল এয়ারলাইন্সগুলোর। মূলত বিমানবন্দর ব্যবহারের চার্জ বকেয়া রাখলে প্রতি মাসে অতিরিক্ত অর্থ গুনতে হতো 6%, বছর শেষে হিসেবের খাতায় যোগ হতো 72%। বিশেষজ্ঞরা জানান এভিয়েশন শিল্প সম্প্রসারণে বড় বাধা ছিল তুলনামূলক বাড়তি এই অর্থ। এভিয়েশন ইন্ডাস্ট্রি অনেক বড় বড় এয়ারলাইন্স জিএমজি বা ইউনাইটেড, তারপর রিজেন্ট এয়ারওয়েজ এরা বন্ধ হয়ে গেছে, এবং এটা বন্ধ হওয়ার অন্যতম কারণ ছিল কিন্তু এই সারচার্জ। হ্যাঁ, বিকজ এই বিপুল পরিমাণে যে সারচার্জ হতো এটা বেশিরভাগ এয়ারলাইন্সে কিন্তু বহন করা তাদের জন্য মানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বা তারা করতে পারে না। এইটা আমাদের দেশের বিমান চলাচলের ইতিহাসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসাবে বিবেচিত হবে। চলতি বছর থেকে কার্যকর হবে নতুন সিদ্ধান্ত, কিন্তু সারচার্জ কমলেও টিকিটের দামে প্রভাব পড়ার সম্ভাবনা নেই বলে জানান সংশ্লিষ্টরা। সিভিল এভিয়েশন চার্জেস কমানোর ক্ষেত্রে এয়ারলাইনগুলো একটু সচ্ছল হবে, বা সেটা আলটিমেটলি ফেয়ারের উপরে যে খুব একটা প্রভাব ফেলবে এটা আমার মনে হয় না। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিবেচকের কাছে দেশীয় বিমান সংস্থাগুলোর মোট বকেয়া দেনা 7,351 কোটি টাকা। এর মধ্যে দেরি ফি বা সারচার্জের অর্থই প্রায় 78%। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আধুনিক ও বিশ্বমানের নগরী গড়তে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে 5,000 কোটি টাকার কাজ চলমান। মেয়র বলছেন, প্রকল্পগুলো শেষ হলে পাল্টে যাবে বন্দর নগরীর চিত্র, বাস্তবায়িত হবে ক্লিন ও গ্রিন সিটি নির্মাণের স্বপ্ন। তবে যথাযথ বাণিজ্যিক রাজস্ব ও বন্দরের হোল্ডিং ট্যাক্স না পাওয়ায় ব্যাহত হচ্ছে উন্নয়ন কর্মকাণ্ড। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। রাতে চলছে সড়কে পিচ ঢালাইয়ের কাজ। মান তদারকিতে গভীর রাতে ছুটে যাচ্ছেন মেয়র সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। নগরীর 41টি ওয়ার্ড জুড়ে চলছে এমন কর্মযজ্ঞ। সিটি কর্পোরেশন বলছে, নগরীর 41টি ওয়ার্ডে 60টি সড়ক সংস্কারের প্রক্রিয়া চলছে। 42টি সড়কের কাজের টেন্ডার হয়েছে, বাকি 18টি চলমান। বড় সড়ক নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও অলিগলি সড়ক নিয়ে কিছুটা অসন্তোষ নগরবাসীর মধ্যে। কাজের মান ভালো, তারপর হচ্ছে প্রতিটা কাজ যেগুলো দেখতেছি গুণগত মান ভালোই করতেছে। মেয়র যে আছে উনি তো ভালো কাজ করতেছে, দেখতেছে যে বন্ধুরা এটার কাজও করতেছে। কাজের মান অবস্থা দেখতেছি যে ঢালাই চলতেছে, কাজও চলতেছে, ভালো চলতেছে সবকিছু। না, কোনো সমস্যা হচ্ছে না তো, গাড়ি তো চলতেছে, গাড়িগুলো তো সবকিছু ওকে চলে। 60টি সড়কের বাইরে প্রতিদিনই নগরীর নানা সড়ক সংস্কার, ফুটপাত, ফুটওভার ব্রিজ, বৃক্ষরোপণ ও সৌন্দর্য বর্ধন সহ নানা প্রকল্পের তদারকি ও কাজের উদ্বোধন করছেন সিটি মেয়র। প্রায় 42টি বড় বড় রাস্তা টেন্ডার হয়ে গেছে, ওয়ার্ক অর্ডার আমরা দিচ্ছি। বাকি 18টা বড় বড় রাস্তা টেন্ডার আছে, প্রায় 60টা রাস্তা। যদি এগুলো কমপ্লিট হয়ে যায়, ইনশাল্লাহ চট্টগ্রাম শহরকে একটা দৃশ্যমান শহর ইনশাল্লাহ রূপান্তরিত হবে। আমাদের কার্পেটিং কাজ বাকি ছিল, আমরা এগুলো শুরু করেছি। নতুন করে আমরা প্রায় 60টা কাজের আমরা টেন্ডার করেছি, এগুলো আরও শুরু হবে। এগুলো পরিপূর্ণ সবগুলো কাজ যদি শেষ হয়ে যায়, ইনশাল্লাহ চট্টগ্রাম শহরে একটা পরিবর্তন আসবে। বন্দরনগরীর প্রতিটি ওয়ার্ডে 80 থেকে 100 কোটি করে মোট 5,000 কোটি টাকার কাজ চলমান। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। কম ঝুঁকির অঞ্চল হিসেবে পরিচিত দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বেড়ে গেছে ভূমিকম্প। খুলনা সহ আশেপাশের জেলাগুলোতে একের পর এক ভূমিকম্পে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। বিশেষজ্ঞরা বলছেন, ভৌগোলিক বাস্তবতা আর অপরিকল্পিত নগরায়নের চাপে ভবিষ্যতে বড় ঝুঁকিতে পড়তে পারে এই অঞ্চল। নেমল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। হঠাৎই কেঁপে ওঠে নগর। কয়েক সেকেন্ড ব্যাপী ঝাঁকুনিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত 27 ফেব্রুয়ারি দুপুর 2টার কিছু আগে 5.4 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ, যার উৎপত্তি স্থল ছিল সাতক্ষীরার আশাশুনি। এক সময় যাকে বলা হতো ভূমিকম্পের কম ঝুঁকির অঞ্চল, সেই দক্ষিণ পশ্চিমাঞ্চলেই এখন বাড়ছে কম্পন। খুলনা সহ আশেপাশের জেলাগুলোতে একের পর এক ভূমিকম্পে বাড়ছে উদ্বেগ। তথ্য বলছে, সবশেষ 1 মাসেই সাতক্ষীরায় হয়েছে 2টি ভূমিকম্পের উৎপত্তি। এছাড়া স্বল্পমাত্রার আরও 2টি ভূমিকম্পের উৎস ছিল যশোরের মনিরামপুর ও ঝিনাইদহের কালীগঞ্জে।
কিন্তু প্রশ্ন উঠছে হঠাৎই কেন এই অঞ্চলে বাড়ছে ভূমিকম্পের প্রবণতা। বিশেষজ্ঞরা মনে করছেন দেশের পূর্ব ও পশ্চিম প্রান্তের দুই প্লেটের বিপরীতমুখী চাপে রয়েছে এই অঞ্চল, এতে বাড়ছে ভূমিকম্পের প্রবণতা। পাশাপাশি নতুন ফাটল সৃষ্টি বা পুরনো ফাটল পুনরায় সক্রিয় হওয়ার আশঙ্কাও রয়েছে। ডাউকি ফল্ট কিংবা ইন্ডিয়ান ফল্ট যেটা আছে এইগুলা থেকে আমরা খুব বেশি দূরে নয়। এই ফল্টের কারণে এবং নতুন কোনো যদি ফল্ট দেখা যায় বা ফাটল দেখা যায় সেই সমস্ত কারণে আমাদের এইসব এলাকায় ভূমিকম্প হতে পারে। ঝুঁকির আরেক দিক নগরায়ন। সুউচ্চ ভবনে ঢাকা পড়েছে খুলনা। গবেষণায় দেখা গেছে গত ২৬ বছরে শহরের জলাভূমি কমেছে ১৭%, সবুজায়ন কমেছে ১১% আর বসতি বেড়েছে প্রায় ২৮%। নগর পরিকল্পনাবিদরা বলছেন সমন্বয়হীনতা ও নজরদারির অভাবে মানহীন ভবন নির্মাণ বাড়ছে। বিস্তৃত ভূতাত্ত্বিক গবেষণা, কঠোর নির্মাণ বিধিমালা ও পরিকল্পিত নগরায়ন ছাড়া ভবিষ্যতের ঝুঁকি এড়ানো কঠিন হবে। ১% বাড়ি দেখাতে পারি না যেই বাড়িগুলো সেটব্যাক রুল ফলো করে নির্মাণ করা হয়েছে। এইভাবে যদি আমরা আসলে একটা সিটিকে গ্রিন না রাখি, একটা সিটিতে যদি আমরা তার বসবাসযোগ্যতা হারিয়ে যায়, তাহলে অবশ্যই যে কোনো দুর্যোগে তার যে ঝুঁকি সেই ঝুঁকি বাড়বে। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ বলছে নানা সীমাবদ্ধতার মধ্যেও বিল্ডিং কোড মেনেই অনুমোদন দেয়া হচ্ছে। এক্ষেত্রে নগরবাসীকেও সচেতন হওয়ার আহ্বান তাদের। সঠিকভাবে উন্মুক্ত স্থানগুলো বহাল রাখেন। যদি কখনো ভূমিকম্পর মাধ্যমে একটা বড় হ্যাজার্ডও তৈরি হয়, সেক্ষেত্রে রাষ্ট্রের যে সুযোগ সুবিধাগুলো আসলে বহাল আছে সেই সুবিধাগুলো নিয়ে তাদেরকে ইভাকুয়েট করা বলেন, তারপরে হচ্ছে যে কোনোভাবেই হোক না কেন ওই যে দুর্যোগটা সামাল দেওয়ার যে ব্যাপারটা আছে, সরকারের কিন্তু সেই যে রিসোর্স আছে তাতে আসলে তাদের পক্ষে সম্ভব। আবহাওয়া অফিসের তথ্য বলছে ফেব্রুয়ারি মাসে অনুভূত হওয়া স্বল্প ও ভারী মাত্রার ৯টি ভূমিকম্পের মধ্যে 4টির উৎপত্তি স্থল খুলনা অঞ্চলে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। মেহেরপুরের বাগান জুড়ে এখন আমের মুকুলের সমারোহ। ফুলের মৌ ঘ্রাণ আকৃষ্ট করছে মৌমাছি সহ বিভিন্ন পতঙ্গকে। চলতি মৌসুমে মুকুল বেশি আসায় ভালো ফলনের আশা বাগান মালিকদের। তবে আম রফতানির জন্য নতুন বাজার তৈরিতে সরকারের কাছে দাবি তাদের। ফয়সাল হোসেনের ছবিতে বেনিয়ামিনের রিপোর্ট। মেহেরপুরে বেশিরভাগ আমের বাগান এখন মুকুলে পূর্ণ। অনুকূল আবহাওয়ায় গত বছরের চেয়ে বেশি মুকুল এসেছে এবার। বাগানে মালিক শ্রমিকরা পোকার আক্রমণ থেকে ফুল বাঁচাতে গাছে গাছে ওষুধ ছিটাচ্ছেন। তারা জানান সব ঠিক থাকলে আর কয়েকদিনের মধ্যে গুটি আসবে গাছে। বৈশাখের শেষের দিকে বাজারে আসবে আম। গত ২-১ বছরের তুলনায় এবছরে আমের মুকুল প্রচুর পরিমাণে আছে। এখন গুটি কি পরিমাণে দাঁড়াবে এটা সম্পূর্ণ প্রাকৃতিকের উপর নির্ভর করছে। মুকুল টুকুল এই যে আপনার প্রায় গুটি চলে এসে আমাদের এখন বাগানে সাজ দিতে হবে, তাতে আরো মিনিমাম ২-১০ দিন লাগবে এখনো। ভালো ফলনের আশা থাকলেও দুশ্চিন্তায় বাগানিরা। তারা জানান গত কয়েক বছর প্রশাসনের কাছ থেকে সঠিক সময়ে আম ভাঙার অনুমতি পাননি তারা। একই সঙ্গে রপ্তানির জন্য নতুন বাজার তৈরিতে সরকারের কাছে দাবি তাদের। আমাদের আম দিক থেকে খুবই বিখ্যাত এবং খুবই একেবারে সুস্বাদু, অথচ কিন্তু আমরা সেই দামটা কিন্তু কখনো পাই ওঠে না। ডেট অনুযায়ী আমাদের আম ভাঙতে গিয়ে আমাদের গাছের আম অদাবধি আপনার ঝরে পড়ে যায়। এই কারণে আমাদের যে লাভবান হব এই সুযোগটা আমরা পাই না। যখন আমরা কৃষি অফিসারের কাছে যাই সহযোগিতা চাই, ওরা কিন্তু এমন কোম্পানির এমন জিনিস দেখে দেয় যাতে সেটা দিলে কাজই না হয়। বাগানীদের দাবি ঊর্ধ্বতন মহলের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। আমরা কৃষককে আরো পরামর্শ দিচ্ছি যাতে যখন আম আসবে মটরদানা আকৃতি হবে তখন তারা রুটিন স্প্রে করে যদি ব্যাগিং করে তাহলে ফলের মানটা ভালো হবে এবং কৃষক তার ন্যায্য মূল্য পাবে বলে আমরা প্রত্যাশা করছি। কৃষি বিভাগের তথ্য মতে মেহেরপুরে ২,৪০০ হেক্টর আয়তনের আমের বাগান রয়েছে। চলতি মৌসুমে আম উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৪,০০০ মেট্রিক টন। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে অবৈধভাবে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার করা জেলেদের ধরতে অভিযান চালাচ্ছে মৎস্য অধিদপ্তর। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী আব্দুল আওয়াল। সরাসরি যাচ্ছি তার কাছে। গতকালকে সময় সংবাদে সংবাদ প্রচারের পরে আজকে উত্তাল যমুনায় আসলে মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে অবৈধভাবে ইলেকট্রিক শক দিয়ে যে জেলেরা মাছ শিকার করে থাকে সেই মৎস্য শিকার রোধে কিন্তু বোট থেকে অভিযান চালানো হচ্ছে এবং আমরা দেখেছি যে এই যে আমাদের সঙ্গে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা আছেন সহ ও জেলা পুলিশের সদস্যরা যারা আছেন তাদেরকে নিয়ে কিন্তু আসলে এই যে যমুনা নদীতে সেখানে কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এই যে মৎস্য অধিদপ্তর সহ কিন্তু জেলা পুলিশের যে
কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু একাধিক টিমে আসলে ভাগ হয়ে একাধিক নৌকায় করে আসলে এই যে যমুনার মাঝে কিন্তু তারা আসলে এই কিনারাগুলোতে আসলে তল্লাশি চালাচ্ছেন, যাতে করে এই যে অবৈধভাবে যে এই ইলেকট্রিক শক দিয়ে যে মাছ শিকার করা হয় সেটি যেন আসলে রোধ করা যায়। এবং আমরা দেখেছি যে সকাল থেকেই এই যে পয়েন্টগুলো রয়েছে, যে পয়েন্টগুলোতে বিশেষ করে অভিযোগ আছে আসলে এই ইলেকট্রিক শক দিয়ে আসলে মাছ শিকার করা হয়ে থাকে। সেই পয়েন্টগুলোতে কিন্তু আসলে মৎস্য অধিদপ্তরের যে কর্মকর্তা তার নেতৃত্বে কিন্তু আসলে অভিযান চালানো হচ্ছে এবং ইতিমধ্যেই কিন্তু কিছু নৌকা তারা টার্গেট করেছে। দর্শক সময়ের ক্যামেরার চোখে যদি দেখানোর চেষ্টা করি, সেই নৌকাকে ঘিরে কিন্তু অভিযানটি এখন তল্লাশি করা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে এখন এই যে নৌকাটি আমরা সামনে দেখতে পাচ্ছি সেই নৌকাটিকে কিন্তু আসলে সিগন্যাল দেওয়া হচ্ছে থামার জন্য, ও যাতে করে আসলে সেই নৌকাটি তল্লাশি করা হয় এবং সেই সিগন্যাল কতটুকু যে শুনে কিন্তু তারাও যে পুলিশের নিয়ন্ত্রণে আসার চেষ্টা করছে। অর্থাৎ যে নৌকাটি রয়েছে এখানে জেলেরা যে মাছ মেরে থাকে, যে সন্দেহ রয়েছে আসলে ইলেকট্রিক শক দিয়ে আসলে এখানে মাছ শিকার করা হয়ে থাকে নাকি না, এই সন্দেহের প্রেক্ষিতে কিন্তু আসলে এখানে যে এবং এই যে দর্শক এই যে পালানোর চেষ্টা করছে, অর্থাৎ ইলেকট্রিক শক দিয়ে যে মাছ শিকার সেটি কিন্তু আসলে নিশ্চিত হওয়া গিয়েছে। সময়ের ক্যামেরার চোখে দর্শক দেখানোর চেষ্টা করছি যে ইলেকট্রিক শক দিয়ে যে মাছ শিকার করে ওই নৌকাটিতে করে আসলে জেলেরা পালিয়ে যাচ্ছে এবং পুলিশের যে নৌকাটি রয়েছে সেটিও কিন্তু ঘুরিয়ে নিয়ে আসলে তাকে ধাওয়া করার চেষ্টা করা হচ্ছে। তবে এর পাশাপাশি কিন্তু টার্গেট করা হচ্ছে আশপাশে আসলে অনেকগুলা নৌকায় করে আসলে এই যে মাছ শিকারের যে কার্যক্রম সেটি কিন্তু তারা চালাচ্ছে এবং যেমনটি বলছিলাম যে এই যে ইলেকট্রিক শক দিয়ে মাছ শিকারের উপরে গতকালকে সময় সংবাদে সংবাদ প্রচার করা হয়েছিল, তার সত্যতা কিন্তু আসলে আমরা আজকেও মাছ যমুনায় এসে দেখতে পেরেছি। আমাদের সময়ের ক্যামেরার চোখে অভিযান চলাকালীন সময়ে পুলিশ এবং পুলিশের পক্ষ থেকে যখন ওই নৌকাটিকে থামার জন্য সিগন্যাল দেওয়া হয়েছে তখনই কিন্তু আসলে তারা সেই সিগন্যাল অমান্য করে কিন্তু জোরে আসলে পুলিশের যে নৌকাটি রয়েছে অভিযানে সেটি কিন্তু ওভারটেক করে তারা কিন্তু আসলে চলে গিয়েছে এবং এই যে অবৈধভাবে যে মাছ শিকার করা হয়ে থাকে ইলেকট্রিক শক দিয়ে, এটি এতটাই মারাত্মক 5 থেকে 7 ফিটের মধ্যে চতুর্দিকে আসলে শুধুমাত্র মাছ নয়, সব ধরনের জলজ উদ্ভিদ সহ এমনকি মানুষও যদি সেই ইলেকট্রিক শকের মধ্যে চলে আসে সেখানে কিন্তু মানুষেরও আসলে প্রাণনাশের হুমকি থাকে। তো মৎস্য অধিদপ্তর এবং জেলা পুলিশের যে যৌথ উদ্যোগে আজকে অভিযান চলছে যমুনার বুকে, সেখান থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। যুক্ত ছিলাম বগুড়ায়। চলতি মৌসুমে মেহেরপুরে 30 কোটি টাকার সবজি রফতানি হয়েছে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার বাজারে। তালিকায় রয়েছে পাতাকপি, বিটরুট ও কাঁচামরিচ। রফতানিযোগ্য সবজি উৎপাদনে কাজ চলমান বলে জানাচ্ছে কৃষি বিভাগ। বেনিয়ামিনের রিপোর্ট, ছবি তুলেছেন ফয়সাল হোসেন। মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের মাঠ। ক্ষেত থেকে বাঁধাকপি তুলে কাগজে মোড়াতে ব্যস্ত শ্রমিকরা। উৎপাদিত এসব সবজি যাবে মালয়েশিয়ার বাজারে। শুধু বাঁধাকপি নয়, যাচ্ছে বিটরুটও। কৃষি বিভাগ ও রপ্তানি প্রতিষ্ঠানের সহায়তায় চলতি মৌসুমে জেলার 6000 কৃষক রপ্তানিযোগ্য বাঁধাকপি, বিটরুট ও কাঁচামরিচ উৎপাদন করেছেন। গ্যাপ পদ্ধতিতে উৎপাদিত এসব কৃষিপণ্য যাচ্ছে সিঙ্গাপুরেও। ভরা মৌসুমে দামের অনিশ্চয়তা কমাতে রপ্তানি বাড়ানোর দাবি কৃষকদের। আমরা কপি কেটে কাগজ জড়ি বস্তায় হচ্ছে প্যাকেট করে আমরা গাড়ি লোড দিই, সিঙ্গাপুর যাই। বিঘা প্রতি এগুলো আমরা 70-80 হাজার করে আমরা পেয়েছি, তাতে দেখা যাচ্ছে আমাদের লাভটা ভালো হয়েছে। খুব ফোনটা করেছে চাষের কারণে আমরা অনেক বাজারে এবার দাম পেয়েছি। আমাদের যদি কৃষি অফিসার যদি কোনো সহযোগিতা করে এই আবাদটা করার জন্য আমরা খুবই আগ্রহ। সরকার তার আরো উদ্যোগ নিয়ে যদি আরো বিভিন্ন দেশে পাঠাতে পারে তাহলে আমরাও আগ্রহী হব আস্তে আস্তে। রপ্তানিকারকরা বলছেন মানসম্মত সবজি উৎপাদন করে এরই মধ্যে রপ্তানি বাজারে সুনাম তৈরি হচ্ছে। উৎপাদন বাড়াতে কৃষকদের সার্বিক সহযোগিতার কথা জানিয়েছে কৃষি কর্মকর্তারা। মেহেরপুর জেলার পাতাকপিটার রিপোর্টটা খুবই ভালো। এখানকার পাতাকপিটা খুব ফ্রেশ থাকে, পোকামাকড় নাই। চাষিরা একটু বেশি আগ্রহী। এবার মোটামুটি যেভাবে বাঁধাকপি চাষিরা আগ্রহ করছে, এই অতিরিক্ত লাভের কারণে দেখা যাচ্ছে আগামী থেকে দ্বিগুণেরও বেশি হতে পারে। এদিকে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে আন্তর্জাতিক বাজার বাড়ানো ও স্থানীয় কৃষকদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসার পরিকল্পনার কথা জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। আমরা আসলে এখন চেষ্টা করছি যে কৃষকদেরকে সরাসরি কিভাবে সরাসরি মূল চ্যানেলের সাথে লিঙ্ক করে দেওয়া যায়, যাতে তারা কোনো সিন্ডিকেটের
আওতার মধ্যে তারা যাতে না আটকে পড়ে। চলতি মৌসুমে 5টি প্রতিষ্ঠানের মাধ্যমে 10,000 পিস বাঁধাকপি, 500 মেট্রিক টন কাঁচামরিচ ও 1 মেট্রিক টন বিটরুট রপ্তানি হচ্ছে। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। ফেনীর মহিপাল পাইকারি ফলের আড়তে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত চলে বেচাকেনা। বিস্তারিত জানতে ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিয়া সজল। সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, যেটাকে বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন বলা হয়, সেই মহাসড়কের পাশ ঘেঁষেই ফেনী নোয়াখালী যে মহাসড়কটি গিয়েছে, সেই মহাসড়কের মহিপাল অংশে আমরা দেখতে পাচ্ছেন যে ফেনীর সবচেয়ে বড় যে ফলের পাইকারি আড়ত, এখানে প্রায় 2 শতাধিক ফলের আড়ত রয়েছে। যে সকল আড়তে প্রতিদিন মধ্যরাত থেকে একেবারে পরের দিন মানে সারাদিন ব্যাপী বেচাকিনা চলে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে বিভিন্ন ধরনের দেশীয় এবং বিদেশি যে ফল সেগুলো এখানে আসে এবং শুধু ফেনীর অংশেই নয়, আশপাশের যে জেলাগুলো রয়েছে এখানে কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, পাশের যে চট্টগ্রামের সীতাকুণ্ড, খাগড়াছড়ির একটা বড় অংশ, সেখানের মানুষ যেন এখানে ফল কিনে নিয়ে যায়। আবার পার্বত্য 3 জেলার যে বড় অঞ্চলের যে উৎপাদিত ফল ফলাদি সেগুলো কিন্তু এই যে পাইকারি মার্কেটে এসে বেচা বিক্রি হয় এবং এই বেচা বিক্রিতে কিন্তু সরগরম থাকে। এখানকার ফলের আড়তে আসলে দেশি বিদেশি ফলের যে মৌ গন্ধে আসলে মন ভরে যায়। এখানে প্রতিদিন মানে হাজার হাজার ক্রেতা বিক্রেতারা এখানে আসেন, এসে তাদের প্রয়োজন অনুযায়ী যারা ফল নিয়ে আসেন বিক্রি করেন। এখানে যেরকম পাইকারের পত্রও আসেন, আবার অনেক দেশি গৃহস্থ রয়েছে, তাদের উৎপাদিত ফল ফলাদি এখানে এনে একটি ন্যায্য মূল্য পায় বা ভালো দাম পায় এবং এখান থেকে তাজা সেই ফলমূল ছড়িয়ে পড়ে ফেনী সহ আশপাশের জেলার বিভিন্ন প্রান্তে। এখানকার যদি আজকে ফলের দাম আপনাকে যদি একটু বলি, দেশীয় ফলের দাম কিছুটা হাতের নাগালে থাকলেও যেসব আমদানিকৃত ফলের দাম কিন্তু আকাশচুম্বী, যার কারণে এটা সাধারণ অনেকটা নাগালের বাইরে চলে গিয়েছে বলে এখানে ক্রেতা বিক্রেতারা জানিয়েছেন। আজকে যদি আমরা বিদেশি কিছু ফলের কথা বলি, আপেল 20 কেজি ওজনের 1 কার্টুন আপেল বিক্রি হচ্ছে 4700 টাকায় এবং মালটা বিক্রি হচ্ছে 16 কেজি কার্টুনের 3600 টাকায়, যেটি গত 2-3 দিন আগেও বিক্রি হয়েছে 3300 থেকে 3400 টাকায়। চায়না কমলা যেটি 8.5 কেজি ওজনের, সেগুলো 2 দিন আগেও যেটা 1600 টাকায় বিক্রি হচ্ছে, আজ বিক্রি হচ্ছে 1950 টাকায়। নাশপাতি 10 কেজি ওজনের কার্টুন বিক্রি হচ্ছে 2400 টাকায়, যেগুলো কিছুটা কমেছে, যদিও 2 দিন আগে বিক্রি হয়েছিল 2520 টাকায়। এবং কমলা যেগুলো 220 পিস সেগুলো বিক্রি হচ্ছে 4800 টাকা এবং স্ট্রবেরি বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকায়। আর খেজুরের দাম যদি বলি 450 থেকে সর্বনিম্ন 1200-1300 টাকা পর্যন্ত এখানে পাইকারি বিক্রি হচ্ছে, যদিও বিক্রেতারা বলছেন খেজুরের দাম রোজার শুরুতে যাচ্ছিল তার থেকে প্রকারান্তে কেজিতে কিছুটা কমেছে। এবং এছাড়া যদি বলি দেশীয় যে ফল, তার মধ্যে রয়েছে পেয়ারা, যেগুলো অনেকটা সহজলভ্য 70 থেকে 80 টাকায়, বড় 30 থেকে 70 টাকায়, বেল বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা বা 50 টাকার মধ্যে। এবং এই যে ফল ফলাদি দেখছেন, এখানকার প্রায় 2 শতাধিক ফলের আড়তে প্রতিদিন কোটি টাকার উপরে, প্রায় 2-3 কোটি টাকার উপরে ফল বিক্রি হয়। এবং তরমুজ, এখন আমরা সিজনাল ফল সেটি মাত্র আসতে শুরু করেছে। তরমুজ কিন্তু এখানে যারা বিক্রেতারা জানিয়েছেন 200 থেকে প্রতি পিস প্রকারভেদে আকারভেদে 450 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এই ছিল আমার কাছে এখানকার সব ফল বিক্রির পাইকারি আড়তের সবশেষ। যুক্ত ছিলাম ফেনীতে। নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীর ভাঙনে বিলীন হচ্ছে তীর রক্ষা বাঁধ। হুমকির মুখে 5 শতাধিক পরিবার, বাজার, স্কুল, ধর্মীয় প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। বারবার আবেদন ও মানববন্ধন করলেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ, অভিযোগ এলাকাবাসীর। তবে বাঁধ ভাঙনের জন্য নদীতে অবৈধ বালু উত্তোলনকে দুষছে পানি উন্নয়ন বোর্ড। মধু সরকারের ছবি ও সজীব রহমানের তথ্য নিয়ে রিপোর্ট। ভাঙনের কবলে খুদ তীর রক্ষা বাঁধ, নদী গর্ভে চলে যাচ্ছে ব্লক। 2005 সালে নড়াইলের কালিয়া উপজেলার মহাজন উত্তরপাড়া থেকে খসিবাড়িয়া পর্যন্ত নবগঙ্গা নদীর 1.9 কিলোমিটার অংশে স্থায়ী তীর রক্ষা বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। তবে গত 4 বছর ধরে সেই বাঁধে ভাঙন দেখা দিয়েছে। ধীরে ধীরে বিলীন হচ্ছে বিভিন্ন অংশ। আতঙ্কে তীরবর্তী 5 শতাধিক পরিবার। স্থানীয়দের অভিযোগ, বারবার আবেদন ও একাধিকবার মানববন্ধন করলেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।
ভাঙনের যে সমস্যা, তাতে আগে তো এই যে বাঁধ দেশে, কিন্তু বাঁধ দেওয়াতেও তো ভাঙন থামতেছে না। এখন আমাকে কোনো উপায় নেই। আর কি চিন্তা, নদীটি তো নিয়ে সব নিয়ে গেল। এই ভাঙনটা দাবায় পলক ধরে ধরে ডাবায় নিয়ে যাচ্ছে নিচে। এ ভাঙন যদি রোধ না হয় আমরা আর এখানে টিকতে পারবো না। নদী যতবার ভাঙছে আমরা ততবার সরে চলেছি। এবার ভাঙলে আমাদের করার কিছু থাকবে না, আমাদের যাওয়ারও জায়গা থাকবে না। বাঁধের ভাঙনের জন্য নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকে দোষেন পানি উন্নয়ন বোর্ড। প্রশাসনকে মৌখিকভাবে এবং লিখিতভাবে দুই পদ্ধতিতে জানিয়েছি এবং বালু উত্তোলন যাতে বন্ধ করা যায় অবৈধ ড্রেজার দিয়ে, এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি। প্রশাসনের হস্তক্ষেপে আশা করি অবৈধ বালু উত্তোলন অচিরেই বন্ধ করা সম্ভব হবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে নবগঙ্গা নদীর ভাঙন কবলিত বাঁধ নির্মাণে ব্যয় হয় প্রায় 25 কোটি টাকা। আর 200 কিলোমিটার নবগঙ্গায় প্রায় 42 কিলোমিটার অংশ নড়াইলের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। সময় সংবাদ, নড়াইল। নির্মাণের 1 বছর পার হলেও স্বাস্থ্য অধিদপ্তর ও গণপূর্ত অধিদপ্তরের সমন্বয়হীনতায় চালু হয়নি খুলনা বিভাগীয় শিশু হাসপাতাল। নষ্ট হচ্ছে অবকাঠামো, অপচয় হচ্ছে সরকারি অর্থ, ব্যাহত হচ্ছে শিশুদের চিকিৎসা সেবা। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের চিত্র এটি। শয্যা না থাকায় মেঝেতেই চলছে শিশুদের চিকিৎসা। 48 শয্যার বিপরীতে প্রতিদিন শতাধিক রোগী ভর্তি থাকে এখানে। একই চিত্র খুলনা শিশু হাসপাতালেরও। 275 শয্যার এই হাসপাতালে সংকুলন না হয় প্রতিদিনই ফিরে যেতে হচ্ছে দূর দূরান্ত থেকে আসা রোগীদের। ভর্তি হতে হচ্ছে চড়া ব্যয়ের বেসরকারি ক্লিনিকগুলোতে। গরমের আগেই এমন অবস্থা হলে সামনের দিনগুলো ভয়াবহ হবে বলছেন চিকিৎসকরা। এটা কেবল আমাদের সিজন শুরু, গরমের সিজনটা শুরু হয়েছে, কেবল রাইজ করতেছে রোগী। এখন আউটডোরে আমাদের 600-700 রোগী হচ্ছে। আলটিমেটলি দেখা যাবে যে 2-1 মাস পরে আমাদের আউটডোরে 800-1000 রোগী হবে। ভর্তি রোগীর চাপটা আরও বেশি বেড়ে যাবে। অথচ দুটি হাসপাতাল থেকেই মাত্র 5 কিলোমিটারের ব্যবধানে নির্মাণ কাজ শেষ হলেও 1 বছরের বেশি সময় ধরে দাপ্তরিক জটিলতায় পড়ে আছে 200 শয্যা বিশিষ্ট খুলনা বিভাগীয় শিশু হাসপাতাল। সোনাডাঙ্গা বাইপাস সড়কে ময়ূরী আবাসিক সংলগ্ন 5 তলা পুরো ভবন জুড়ে এখন পুরো ধুলোর আস্তরণ। মরিচা ধরেছে যন্ত্রাংশে, বিভিন্ন স্থানে ফাটলও ধরেছে ইতিমধ্যে। নিরাপত্তা ব্যবস্থাও নাজুক, এতে বিভিন্ন সময় চুরির ঘটনাও ঘটছে এখানে। দীর্ঘদিনেও চালু না হওয়ায় ক্ষুব্ধ নগরবাসী হস্তক্ষেপ দাবি করেন সরকারের। আর স্বাস্থ্য অধিদপ্তর বলছে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি আসবাবপত্র ও জনবলেরও প্রয়োজন কার্যক্রম শুরুর জন্য। অনেক জায়গায় কাজ শেষ হয়ে যাওয়ার পরে অনেক ত্রুটি বের হয়েছে, অনেক জায়গায় ফাটল ধরেছে, অনেক কিছু এখানে নেই। মেলা দিন পরে রয়েছে, কোনো চাই এই হবে 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 উনি হচ্ছে না। বিভিন্ন মন্ত্রণালয়ের গাফিলতির কারণে উদ্বোধনও করতেছে না। বাউন্ডারি ওয়ালের বিষয়ে তারা উদ্যোগ নিয়েছেন। এটা কমপ্লিট হলে এবং সিভিল সার্জন মহোদয়ের এই রিকোয়ারমেন্টসগুলো ফিল আপ হলে আশা করি এটা দ্রুতই হস্তান্তর হবে। এদিকে গণপূর্ত অধিদপ্তর বলছে প্রকল্প অনুযায়ী প্রথম পর্যায়ের কাজ শেষ করে স্বাস্থ্য অধিদপ্তরকে ভবন বুঝে নিতে 3 দফা চিঠি দেওয়া হয়েছে। পরবর্তী প্রকল্পের আওতায় সমাধান হবে বাকি সমস্যা। বাস্তব প্রকল্পটি অনুমোদন না হয় সেটা নির্মাণ করা যায়নি, বাউন্ডারি ওয়াল এবং গেট, এবং পরবর্তীতে নতুন প্রকল্পের মাধ্যমে এটা বাস্তবায়ন করা হবে। বিভাগের 10টি জেলার শিশুদের জন্য নির্মিত হাসপাতালটির ভূমি অধিগ্রহণ ও নির্মাণ কাজে ব্যয় হয়েছে 114 কোটি টাকা। শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালটি চালু যেমন জরুরি, ঠিক তেমন জরুরি ভয়ঙ্কর হয়ে ওঠা 2.16 কিলোমিটার এই সোনাডাঙ্গা বাইপাস সড়ক নির্মাণও। অন্যথায় হাসপাতালে আসতে আসতে রোগীর পাশাপাশি অসুস্থ হয়ে পড়তে পারেন স্বজনরাও। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। বাগেরহাটে বেড়েছে জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া সহ মৌসুমি বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা, যাদের বড় অংশই শিশু। হঠাৎ হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় হিমশিম অবস্থা কর্মরতদের। আবহাওয়া পরিবর্তনের এই সময়ে শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য, আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, শয্যা সংকটে অনেকের স্থান হয়েছে মেঝেতে। জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া সহ মৌসুমি বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে বাগেরহাটে। প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে, যাদের বেশিরভাগই শিশু। সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের বাইরে বারান্দা ও করিডোরেও চিকিৎসা নিচ্ছেন রোগীরা। তবে রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতালে চাহিদা মতো মিলছে না ওষুধ। এ কারণে বেশি টাকা দিয়ে বাইরের ফার্মেসি থেকে কিনতে হচ্ছে ওষুধ। ডাক্তারে বলছে বুকে কফ জমছে, সের জন্য আর কি ভর্তি করে দিচ্ছে। বুকের ভিতর শব্দ হয়, তারপরে নিচে খেসার ওখানে দাঁড় বেয়ে যায়, তাই জন্য নিয়ে এসেছে। এখানে আসলে এক্সরে দিছে, তারপরে ডাক্তার বলেছে নিউমোনিয়া হয়েছে। ডাক্তার মানে সপ্তাহে 3 দিন আসে,
বাকি কয়েকদিন আসে না, যেমন আজকে আসছে কালকে আসবে না, পরশু দিন আবার আসবে। 4,000 4,500 টাকা এক সপ্তাহে আমার খরচ হয়েছে, মানে ইঞ্জেকশনে আমাকে টাকা বেশি গেছে। হাসপাতাল থেকে তো আমাকে দেয় নাই, সব কিছু আমাকে নিজেকেই কেনা। হঠাৎ হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় হিমশিম অবস্থা কর্মরতদের। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী কম থাকার জন্য আমরা হিমশিম খাচ্ছি, তারপরেও আমরা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। আবহাওয়া পরিবর্তনের এ সময়ে শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। অভিভাবকের সচেতনতা খুব গুরুত্বপূর্ণ। যদি বাচ্চা এই ধরনের সমস্যা হয়, জ্বর, কাশি, তাহলে নিকটবর্তী ডাক্তারের কাছে যেন পরামর্শ নেয়। আমাদের আউটডোর আছে, IMCI আছে, ওখানে এসে পরামর্শ নিতে পারে। কর্তৃপক্ষের তথ্য মতে গত এক সপ্তাহে জেলা সদর হাসপাতালে 1,500-এর বেশি শিশু বিভিন্ন মৌসুমী রোগের চিকিৎসা সেবা নিয়েছে। বর্তমানে শিশু ওয়ার্ডে ভর্তি প্রায় 100 রোগী। সময় সংবাদ, বাগেরহাট। বাগেরহাটের মোংলায় 8 বছর ধরে নিলামের অপেক্ষায় পরিত্যক্ত পড়ে আছে শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। ধ্বংস হচ্ছে কোটি কোটি টাকার সরকারি সম্পদ, লুটে যাচ্ছে জানালা, দরজা, গ্রিল আর আসবাবপত্র। তবে শিগগিরই নিলামের আশ্বাস কর্তৃপক্ষের। মাহমুদ হাসানের তথ্য, মাসুদ রানার ছবি নিয়ে রিপোর্ট। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ভবন, যে কোনো মুহূর্তে ধসে পড়ার শঙ্কা। বাগেরহাটের মোংলায় 1998-99 অর্থ বছরে নির্মিত এই স্কুল ভবনগুলো 2017-18 সালে পরিত্যক্ত ঘোষণা করা হয়। নতুন ভবন তৈরি হওয়ায় 2020 সাল থেকে 34টি স্কুল ভবন পুরোপুরি অব্যবহৃত পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বর্তমানে অনেক ভবনের কাঠামো অবশিষ্ট নেই। ইটের দেয়াল আর পলেস্তারা ছাড়া সবটুকুই লুপাট করেছে চোরচক্রের সদস্যরা। স্থানীয়দের অভিযোগ, পরিত্যক্ত স্কুল ভবনগুলো এখন মাদকসেবী ও জুয়ারিদের অভয়ারণ্য। পরিত্যক্ত ভবনের ঝোপঝাড়ে বেড়েছে সাপের উপদ্রব। এমনকি কোথাও কোথাও সরকারি ভবনের কক্ষ দখল করে অবৈধভাবে বসবাস করছেন কেউ কেউ। পরিত্যক্ত ভবনগুলো দ্রুত নিলাম দিয়ে স্কুলের খেলার মাঠ উদ্ধার ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর। মাঝে কিছুদিন আগে সাপেরও কিছু উপদ্রব দেখা গেছিল। এর পাশাপাশি এটা এই ভবনটা যদি না থাকতো তাহলে ছেলেমেয়েরা আর একটু খেলাধুলা করার সুযোগ পেত। পরিত্যক্ত ভবনের মালামাল চুরি হয়ে যাচ্ছে, কোনো জায়গায় ইট, তারপর দরজা, জানলার লোহার শিক সব খুলে নেওয়া হয়েছে। ভবনটা হচ্ছে ঝুঁকিপূর্ণ, তো যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। পরিত্যক্ত ভবনগুলো দ্রুত নিলামের মাধ্যমে স্কুলের পরিবেশ, খেলার মাঠ আর মাদকমুক্ত শিক্ষাঙ্গন ফিরিয়ে আনার আশ্বাস উপজেলা প্রশাসনের। আইনানুগভাবে পরিত্যক্ত ঘোষিত হয়ে থাকে তাহলে তার পরবর্তী পদক্ষেপ হিসেবে নিলাম কার্যক্রম গ্রহণ করার কথা। তো আমি এই বিষয়ে আমার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে কথা বলে এই বিষয়টি দেখব। মোংলা উপজেলায় 71টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সবকটি নতুন 3তলা সাইক্লোন শেল্টার কাম স্কুল ভবন। সময় সংবাদ, মোংলা। নির্মাণের 1.5 যুগ পার হলেও চালু হয়নি ঝিনাইদহ ওরাল স্যালাইন ফ্যাক্টরি। অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে অবকাঠামো, যন্ত্রাংশ সহ আসবাবপত্র। কারখানাটি চালু হলে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ হবে, অন্যদিকে খাবার স্যালাইনের সুবিধা পাবেন আশপাশের কয়েক জেলার মানুষ। তবে স্বাস্থ্য বিভাগ বলছে বারবার চেষ্টা করেও সফল হননি তারা। রামিম খানের ছবিতে লোটাস রহমান সোহাগের রিপোর্ট। ঝিনাইদহ জেলা শহরের মদনমোহন পাড়ায় 2 তলা বিশিষ্ট এই ভবনটি নির্মাণের কাজ শুরু হয় 2005 সালের 22 আগস্ট, শেষ হয় 2008 সালের 21 আগস্ট। এই অঞ্চলের মানুষের পানি শূন্যতা পূরণ কিংবা ডায়রিয়া রোগে প্রয়োজন ওরাল স্যালাইন তৈরির জন্য বিএনপির আমলে স্যালাইন কারখানাটি নির্মাণ করা হয়। তখন থেকেই অযত্ন অবহেলায় পড়ে আছে স্যালাইন ফ্যাক্টরিটি। ভবনের চারপাশে ঝোপঝাড়, বিভিন্ন কক্ষে তৈরি হয়েছে ময়লা আবর্জনার স্তূপ, ভেঙে পড়েছে দরজা জানালা, ফাটল দেখা দিয়েছে ভবনের দেয়ালে। দ্রুত কারখানাটি চালু করার দাবি স্থানীয়দের। অনেকদিন ধরে বিল্ডিংটা পড়ে আছে, ধুলাবালি লেগে আছে, কাঁচ ভেঙে যাচ্ছে, আপনার জং লেগে আছে। অনেক সময় ডায়রিয়ার প্রকট দেখা যায়, এই জন্য এই সময় স্যালাইনে অনেক প্রয়োজন হয়, অনেক স্বল্পতা দেখা যায়। এই জন্য এটা যদি থাকে আমাদের এলাকাবাসীর অনেক উপকার হয়। স্বাস্থ্য উন্নয়নে সাধারণ মানুষের যে চাহিদা স্যালাইনের, সেই চাহিদা পূরণে সহায়ক হবে বলে আমি আশা করি। স্যালাইন ফ্যাক্টরিটা চালু হোক এবং ঝিনাইদহর উন্নয়ন হোক। স্বাস্থ্য বিভাগ বলছে বারবার চেষ্টা করেও এখন পর্যন্ত চালু করা সম্ভব হয়নি। নতুন করে আবারও চালুর উদ্যোগ নেওয়ার আশ্বাস সিভিল সার্জনের। হয় তাই আমাদের ঝিনাইদহবাসী থেকে শুরু করে আশপাশ মাগুরা বা কুষ্টিয়া বা চুয়াডাঙ্গা, মেহেরপুর যারা আছে আশপাশে যারা, এরা যাতে সহজে স্যালাইনটা
কালেকশন করতে পারে। আমাদের স্যালাইনটা ফ্যাক্টরিটা অবিলম্বে চালু করার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য মতে 98,34,198 টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। প্রায় 4 বছর বন্ধের পর গম রফতানির উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত সরকার। দেশের বাজারে সরবরাহ বাড়লে দাম কমবে বলে মনে করেন আমদানিকারকরা। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের তথ্য, শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। দেশের বাজারে দাম বৃদ্ধির প্রবণতা নিয়ন্ত্রণে 2022 সালের 13 মে গম রফতানি বন্ধ করে দিয়েছিল গম উৎপাদনে বিশ্বের তৃতীয় শীর্ষ দেশ ভারত। যদিও পরবর্তীতে বৈশ্বিক মন্দা কাটলেও রফতানি নিষেধাজ্ঞা তোলেনি দেশটি। এদিকে 2024 সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আরও বৈরী হয় ঢাকা দিল্লি সম্পর্ক। অবশেষে গত 12 ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে শুভেচ্ছা জানায় ভারত। এর 2 দিন পরই 15 ফেব্রুয়ারি বাংলাদেশে গম রফতানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেয় দেশটি। বিগত 4 বছর ধরে বেনাপোল পোর্টে কোনো গম আসে না। এখন শুনছি ভারত থেকে নতুন করে আমদানি হতে পারে, এই হলে আমাদের পোর্টে হয়তো কাজ আরো বাড়লো। আমদানির সুযোগে সরবরাহ বাড়লে দেশের বাজারে গমের দাম কমবে বলে আশা আমদানিকারকদের। এছাড়া ধীরে ধীরে অন্য পণ্যের উপর থাকা নিষেধাজ্ঞাও উঠে যাবে বলে আশা ব্যবসায়ীদের। ভারত সরকার গম আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় আমরা 4 বছর গম আমদানি করতে পারিনি, এখন সেটা তুলে নিয়েছে। আমরা গম আমদানির প্রস্তুতি নিচ্ছি। বাংলাদেশ ভারতের সাথে সুন্দর একটা ব্যবসা বন্ধন হবে, এটাই আমরা ব্যবসা বাণিজ্য আশা করি। এদিকে গম আমদানি শুরু হলে বন্দর থেকে দ্রুত পণ্য ছাড়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। যদি আমাদের এই বেনাপোল স্থলবন্দর ব্যবহার করে গম নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমরা আমাদের কোয়ারেন্টাইন যথাযথ নিয়ম মেনে এখানে যত দ্রুত সম্ভব গম আমদানির পরবর্তী যে কার্যক্রম সেগুলো সুষ্ঠুভাবে করে দেশের ভিতরে দ্রুত ঢোকানোর ব্যবস্থা আমরা করব। সংশ্লিষ্টদের তথ্য মতে 2024-25 অর্থ বছরে সরকারি ও বেসরকারি খাতে বাংলাদেশকে মোট 59 লাখ টন গম আমদানি করতে হয়েছে। সময় সংবাদ, বেনাপোল। পটুয়াখালী কলাপাড়ায় আদালতের শুনানির সময় 2 আইনজীবীর মধ্যে হাতাহাতি হয়েছে। আইনজীবী সূত্রে জানা যায়, বুধবার দুপুর 12টার দিকে জমিজমা সংক্রান্ত এক মামলার শুনানি শুরু হয়। এ সময় আসামিদের স্থায়ী জামিন প্রার্থনা করেন তাদের আইনজীবী। বিষয়টি নিয়ে ইজলাসে উপস্থিত আইনজীবীদের মধ্যে হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে সিনিয়র আইনজীবী হাফিজুর রহমান চুন্নু অপর আইনজীবী নাসিরউদ্দিন মাহমুদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে সাময়িক সময়ের জন্য আদালত মুলতবি করে ইজলাস থেকে বেরিয়ে যান ম্যাজিস্ট্রেট। তিন দিনেও খোঁজ মেলেনি যশোরে অপহরণের শিকার ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের। বুধবার দুপুরে জাহাঙ্গীরকে উদ্ধার ও অপহরণকারীদের বিচার দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী রেশমা খাতুন। জানান, সোমবার রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত তাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর তারই মুঠোফোন দিয়ে পরিবারের কাছে 1 কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয়। ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ করেন। জাহাঙ্গীরকে দ্রুত উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে ভুক্তভোগীর পরিবার। চট্টগ্রামের চন্দনাইশে চাঞ্চল্যকর গৃহবধূ আয়েশা সিদ্দিকা মুক্তা হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। স্বজনরা জানান, 2023 সালে মুক্তার সঙ্গে আরিফুল ইসলাম জিফাতের বিয়ে হয়। এরপর থেকেই জিফাত ও তার পরিবারের সদস্যরা যৌতুকের জন্য মুক্তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। বেশ কয়েকবার ঘর থেকে বের করে দিলেও টাকাও পাঠায় মুক্তার পরিবার। স্বজনদের অভিযোগ, যৌতুকের জন্যই পরিকল্পিতভাবে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে আয়েশাকে হত্যা করা হয়েছে। 28 ফেব্রুয়ারি সন্ধ্যায় শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ভোরের সময় আরও থাকছে। দফায় দফায় বৈঠকের পরও রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে নেই অগ্রগতি। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা চলছেই। ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধের পরিকল্পনা পুতিনের। নড়াইলে বাস চাপায় সাবেক বিজিবি সদস্য নিহত হয়েছেন বুধবার বিকেলে সদরের নতুন বাস টার্মিনাল এলাকায়। এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ইফতারের আগে মোটরসাইকেলে করে নড়াইল গ্রামের বাড়ি থেকে হাতিরবাগান মোড় এলাকায় যাচ্ছিলেন বুলবুল আক্তার।
এ সময় যশোর থেকে নড়াইলগামী একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চলতি মৌসুমে মেহেরপুরের ৩০ কোটি টাকার সবজি রপ্তানি হয়েছে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার বাজারে। বর্তমানে বাজারে সরবরাহ বেশি হয়, দাম কমেছে সবজির। জেলার বড় বাজার কাঁচামাল আড়ত থেকে বিস্তারিত জানাবেন রিপোর্টার বেন ইয়ামিন। সরাসরি যাচ্ছি তার কাছে। শুরুতেই যে সকল সবজি আকাশ ছোঁয়া দাম হাঁকাচ্ছিল, এখন সেই সবজিগুলো কিন্তু কিছুটা নিম্নমুখী দামের ক্ষেত্রে। সেক্ষেত্রে সবজিগুলো কিন্তু অধিকাংশ সবজি যদি আমি বলি 40 থেকে 30 টাকার মধ্যে কিন্তু এখন দাম ওঠানামা করছে। সবচেয়ে বেশি যে সকল সবজির দাম ছিল টমেটো, বেগুন, শসা, লেবুর মতন সবজিগুলো, সেগুলো কিন্তু এখন 30 থেকে 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এখন টমেটো কিন্তু 20 থেকে 25 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, বেগুনও 30 থেকে 40 টাকা কেজিতে নেমে এসেছে। এবং প্রতি পিস লেবু যেগুলো 15 থেকে 20 টাকা বিক্রি হচ্ছিল, সেগুলো কিন্তু এখন 5 থেকে 10 টাকা কেজিতে কমে এসেছে। এখন বাজারে সবচেয়ে বেশি দাম হাঁকানোর মধ্যে যে সবজিটি রয়েছে সেটি হচ্ছে সজনে কিংবা নাজনের যে ডাটা, সেই ডাটা এখন সবচেয়ে বেশি দাম হাঁকাচ্ছে। সেক্ষেত্রে পাইকারি বাজারে কিন্তু এই সবজিগুলোর দাম 350 থেকে 500 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে এবং খুচরো বাজারে সেগুলো 450 থেকে 500 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সবজি বিভিন্ন ধরনের লাউ, মিষ্টি কুমড়ার মতন সবজিগুলো কিন্তু 30 থেকে 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। চাহিদা কিছুটা কমে যাওয়া এবং আমদানি বেশি হওয়ার কারণে কিন্তু এই সবজিগুলোর দাম নিম্নমুখী এবং ক্রেতারা যারা বাজারে কিনতে এসে প্রথমে নাভিশ্বাস উঠছিল, তারা কিন্তু কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। ক্রেতারা জানাচ্ছেন আসলে ঈদের পূর্বে যেন আবারও যে দাম আবারও না বাড়তে পারে কিংবা কোনো সিন্ডিকেটের মাধ্যমে যেন দাম না বাড়ানো হয়, সেক্ষেত্রে আসলে বাজার মনিটরিং এর দাবি রয়েছে কিন্তু তাদের। এখনো দাম অপরিবর্তিত যে সবজিগুলো রয়েছে সেগুলো আলু, রসুন এবং আদার মতন যে সবজি, সেগুলো কিন্তু এখনো দাম অপরিবর্তিত রয়েছে। এই ছিল মেহেরপুরের সবজি বাজারের সর্বশেষ খবর। সবজি বাজারের খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম মেহেরপুরে। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় প্রতিনিয়ত বাড়ছে হতাহতের সংখ্যা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনে ইরানে এখন পর্যন্ত 1000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। লেবাননেও মারা গেছেন প্রায় 1/2 মানুষ। অন্যদিকে ইরানের আক্রমণে ইসরায়েলে 11 জনের মৃত্যু হয়েছে, যুক্তরাষ্ট্রের 6 সেনাও নিহত হয়েছে। কুয়েত, বাহরাইন, আমিরাতেও হতাহতের ঘটনা ঘটেছে। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাতে সামরিক স্থাপনার পাশাপাশি লক্ষ্যবস্তু করা হচ্ছে আবাসিক এলাকা, হাসপাতাল ও স্কুল। হামলায় প্রতিনিয়ত বাড়ছে হতাহতের সংখ্যা। ইরানের নিহতের সংখ্যা বেশি হলেও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হতাহতের ঘটনা ঘটছে। রেড ক্রিসেন্টের এক তথ্য অনুযায়ী ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় 1000-এর বেশি নিহত হয়েছেন। দক্ষিণ পূর্বাঞ্চলীয় মিনাফ শহরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে হামলায় প্রায় 200 শিশু নিহত হওয়ার দাবি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 40 জন নিহত ও 246 জন আহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলি বেইট শিমেশ শহরে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় 9 জন নিহত হন। তেল আবিব এলাকায় পৃথক হামলায় আরও প্রাণহানি ও অন্তত 40টি ভবন ক্ষতিগ্রস্ত হয়। আর স্থানীয় সময় সোমবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করে ইরানের হামলায় একটি আঞ্চলিক স্থাপনা থেকে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়। এতে মোট 6 মার্কিন সেনা নিহতের খবর পাওয়া যায়। সংঘাতের প্রভাব পড়েছে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতেও। বাহরাইনের জুফাইরা অবস্থিত মার্কিন 5th ফ্লিট সদর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ সময় 1 জন নিহত ও 4 জন আহত হয়েছে। এছাড়াও কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। ইরাকের দক্ষিণাঞ্চলে জুরুফ আল শাখের ঘাঁটিতে হামলায় পপুলার মোবিলাইজেশন ফোর্সেস ও হিজবুল্লাহ সদস্যদের মধ্যে 2 জন নিহত ও 5 জন আহত হয়েছেন। উত্তর ইরাকের এরবিলে মার্কিন কনসুলেট ও আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণের খবর মিলেছে। ওমানের দুকম বন্দর ও মুসান্দাম উপকূলে তেলবাহী জাহাজে হামলায় হতাহতের তথ্য নিশ্চিত হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে আবুধাবিতে ধ্বংসাবশেষ পড়ে একাধিক প্রাণহানি ঘটে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাতেও আহতের ঘটনা ঘটেছে। বিশ্লেষকদের মতে পাল্টাপাল্টি হামলা এখন আর সীমান্তে সীমাবদ্ধ নেই, পুরো অঞ্চল জুড়ে বিস্তৃত নিরাপত্তা সংকট ও অনিশ্চয়তার নতুন বাস্তবতা তৈরি হয়েছে। শিউলি রোজা, সময় সংবাদ। ইরানের হামলার ঘটনায় এখন পর্যন্ত অন্তত 200 কোটি মার্কিন ডলারের ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের। হামলার প্রথম দিনে আঘাতপ্রাপ্ত হয় কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিটি, যার বাজার মূল্য অন্তত $1.1 বিলিয়ন। এছাড়া যুদ্ধবিমান, রাডার সিস্টেম সহ ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি সামরিক স্থাপনা। ঘাঁটির পাশাপাশি হামলা হয়েছে সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন কূটনৈতিক মিশনেও। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের মধ্য দিয়ে আঞ্চলিক সংঘাতে জড়িয়েছে উপসাগরীয় অঞ্চল। মধ্যপ্রাচ্য জুড়ে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রেখেছে তেহরান। ইরানের বিরুদ্ধে হামলা চালাতে গিয়ে মঙ্গলবার পর্যন্ত অন্তত $200 কোটি সামরিক সরঞ্জাম হারিয়েছে যুক্তরাষ্ট্র। তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির জরিপে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের আনুমানিক ক্ষয়ক্ষতির হিসাব। হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি। সেখানে থাকা যুক্তরাষ্ট্রের আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেম আঘাতপ্রাপ্ত হয়, যার বাজার মূল্য অন্তত $1.1 বিলিয়ন। কাতার নিশ্চিত করেছে ক্ষেপণাস্ত্র হামলায় রাডারটির ব্যাপক ক্ষতি হয়েছে। কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ফ্রেন্ডলি ফায়ার বা ভুলবশত গুলি ছোড়ার ঘটনায় 3টি F-15 স্ট্রাইকিং ঈগল যুদ্ধবিমান ধ্বংস হয়। 6 পাইলট প্রাণে বেঁচে গেলেও বিমানগুলো ধ্বংস হয়েছে, যার ব্যয় ধরা হয়েছে অন্তত $282 মিলিয়ন। এর আগে ইরানের প্রাথমিক প্রতিশোধমূলক হামলায় বাহরাইনের মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তরেও আঘাত হানা হয়। এতে 2টি স্যাটেলাইট যোগাযোগ টার্মিনাল ও কয়েকটি বড় ভবন ধ্বংস হয়ে গেছে। ওপেন সোর্স গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে লক্ষ্যবস্তু করা টার্মিনালগুলোর স্থাপন ও মোতায়েন ব্যয় সহ প্রতিটির মূল্য আনুমানিক $20 মিলিয়ন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল রুয়াইস শিল্পনগরীতেও মোতায়েন করা থার্ড অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থার রাডার উৎপাদন ধ্বংসের দাবি করেছে ইরান। এসব হিসেবে দেখা গেছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ক্ষয়ক্ষতির পরিমাণ $1.9 বিলিয়ন। সামরিক ঘাঁটির পাশাপাশি সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন কূটনৈতিক মিশনও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে 2টি ড্রোন আঘাত হানে। কুয়েত সিটিতে অবস্থিত মার্কিন দূতাবাস ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। সংযুক্ত আরব আমিরাতের দুবাই অবস্থিত মার্কিন কনসুলেট জেনারেল ভবনের পার্কিং লটে সন্দেহভাজন ইরানি ড্রোন আঘাত হানে। ক্ষয়ক্ষতির পাশাপাশি নিজেদের সেনাও হারাচ্ছে যুক্তরাষ্ট্র। বরকতুল্লাহ, সময় সংবাদ। এদিকে ইরানের সঙ্গে চলমান সংঘাত দীর্ঘমেয়াদী হতে পারে বলে আশঙ্কা প্রতিরক্ষা বিশেষজ্ঞদের। ইসরায়েল এই সংঘাত শুরু করলেও এর সমাপ্তি টানার সক্ষমতা তাদের হাতে নেই বলে মনে করছেন অনেকে। গাজা ও লেবানন যুদ্ধের ক্ষত কাটিয়ে ওঠার আগে ইরানের সঙ্গে এই সম্মুখ লড়াই ইসরায়েলের অর্থনীতি ও প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে মার্কিন সহায়তা ছাড়া আকাশসীমা সুরক্ষা ও আকাশচুম্বী যুদ্ধ ব্যয় সামলানো তেল আবিবের জন্য কতটা টেকসই হবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। গেল শনিবার ইরানে হামলার পর থেকে ইসরায়েল জুড়ে নিয়মিত বিরতিতে বাজছে সাইরেন। বন্ধ রয়েছে স্কুল, কলেজ। হাইফা ও তেল আবিবের মতো শহরগুলো লক্ষ্য করে ধেয়ে যাওয়া ইরানি মিসাইল ও ড্রোন ঠেকাতে মোতায়েন করা হয়েছে হাজার হাজার রিজার্ভ সেনা। ইসরায়েলি সাধারণ জনগণ দীর্ঘ সময় বাংকারে কাটাতে বাধ্য হচ্ছে, যা তাদের জন্য এক নজিরবিহীন অভিজ্ঞতা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সংঘাত কতদিন চলবে তা ইসরায়েল ঠিক করতে চাইলেও এর সমাপ্তি টানার সক্ষমতা তাদের হাতে নেই। সামরিক সক্ষমতার বিচারে ইসরায়েলের প্রধান দুশ্চিন্তা এখন ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ। ইরানের ব্যালিস্টিক মিসাইল বৃষ্টি ঠেকাতে আয়রন ডোম, ডেভিড স্লিং আর অ্যারো 1 এবং অ্যারো 2 সিস্টেমের ওপর নির্ভর করতে হচ্ছে তাদের। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে গত বছর জুনের 12 দিনের যুদ্ধেই ইসরায়েলের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ তলানিতে ঠেকেছিল। বর্তমানে মার্কিন সহায়তা ছাড়া ইসরায়েলের পক্ষে নিজস্ব আকাশসীমার নিয়ন্ত্রণ ধরে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়ত, কারণ ইরানের হাতে থাকা বিপুল পরিমাণ মিসাইলের বিপরীতে ইসরায়েলি মজুদ সীমিত হয়ে পড়েছে। অর্থনৈতিক দিক থেকেও ইসরায়েল চরম সংকটের মুখে। 2024 ও 2025 সালে যুদ্ধ ব্যয় $31 বিলিয়ন এবং $55 বিলিয়ন পৌঁছেছে, যা ইসরায়েলের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘাটতি তৈরি করেছে। ক্রেডিট রেটিং কমে যাওয়ার পাশাপাশি জ্বালানি, পরিবহন ও স্বাস্থ্য খাতেও সংকট ঘনীভূত হচ্ছে। তবে বিশ্লেষকরা মনে করেন যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র অত্যাধুনিক অস্ত্র ও প্রযুক্তি সরবরাহ অব্যাহত রাখবে, ততক্ষণ এই অর্থনৈতিক ধস ইসরায়েলি সামরিক আগ্রাসন থামানোর জন্য যথেষ্ট হবে না।
ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত দাবানলের মতো ছড়িয়ে পড়ায় চরম আতঙ্কে আছেন প্রবাসী ও পর্যটকরা। সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত 17,500-এর বেশি মার্কিন নাগরিক নিজ দেশে ফিরেছেন। গেল একদিনে মধ্যপ্রাচ্য ছেড়েছেন 8,000-এর বেশি মার্কিনী। ইসরায়েলের আকাশসীমা বন্ধ থাকায় পর্যটকদের বাসে করে মিশর সীমান্ত দিয়ে নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। জাতিসংঘ জানিয়েছে সংঘাত শুরুর দুদিনের মধ্যে 1 লাখ মানুষ তেহরান ছেড়ে গেছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতি হয়েছে। সংঘাত শুরুর পরই বেশ কয়েকটি দেশ থেকে মার্কিন নাগরিকদের সরে যাওয়ার চূড়ান্ত নির্দেশ দেয় ওয়াশিংটন। এ পর্যন্ত 17,500-এর বেশি মার্কিন নাগরিক মধ্যপ্রাচ্য ছেড়ে দেশে ফিরেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের তথ্য মতে কেবল মঙ্গলবারই ফিরেছেন 8,500। বাণিজ্যিক ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র এখন বিশেষ চার্টার ফ্লাইটের মাধ্যমে তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে। তবে এখনও প্রায় 10 লাখ মার্কিন নাগরিক এই অঞ্চলে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের আকাশসীমা বন্ধ থাকায় সেখান থেকে বের হওয়ার পথ সীমিত হয়ে পড়েছে। নেতানিয়াহু প্রশাসন পর্যটকদের বাসে করে মিশর সীমান্তে পৌঁছে দিচ্ছে, যেখান থেকে তারা নিজ দেশে ফেরার সুযোগ পাচ্ছেন। এরই মধ্যে কয়েকশো মার্কিন নাগরিক এই স্থলপথ ব্যবহার করে ইসরায়েল ছেড়েছেন। এছাড়া একটি বেসরকারি উদ্ধারকারী সংস্থার মাধ্যমেও যুক্তরাষ্ট্রের 1/2 পর্যটককে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ইসরায়েল ছাড়তে হাজার হাজার মানুষ এখন দূতাবাসের সাহায্য ও বিশেষ ফ্লাইটের অপেক্ষায় রয়েছেন। মার্কিন ইসরায়েলি হামলার জেরে ইরানের রাজধানী তেহরান ছেড়েছেন হাজার হাজার মানুষ। প্রত্যক্ষদর্শীদের মতে হামলার আশঙ্কায় সাধারণ মানুষ দলে দলে গ্রামের দিকে বা নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছেন। আজারবাইজান ও পাকিস্তান সীমান্ত দিয়ে বিদেশি নাগরিকদের ইরান ছাড়ার ভিড় বাড়ছে। এরই মধ্যে পাকিস্তান তাদের প্রায় 800 নাগরিককে সরিয়ে নিয়েছে। অন্যদিকে আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আটকা পড়া পর্যটকদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত পরিস্থিতিতে ভিসার মেয়াদ নিয়ে দুশ্চিন্তায় থাকা কুয়েতের প্রবাসী বাংলাদেশিরা কিছুটা স্বস্তির খবর পেয়েছেন। কোনো অতিরিক্ত ফি বা জরিমানা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে বাড়ছে তাদের ভিসার মেয়াদ। কুয়েতে ভ্রমণে থাকা যেসব প্রবাসীর ভিসার মেয়াদ গত 28 ফেব্রুয়ারির পর শেষ হয়েছে, তাদের ভিসার মেয়াদ 1 মাস বাড়ানো হয়েছে। এছাড়া দেশে ছুটিতে থাকা প্রবাসীদের 3 মাসের অনুপস্থিতির অনুমতি দেওয়া হয়েছে। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাতের জেরে উত্তাল হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। বিভিন্ন দেশে ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন অনেকে। বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে কুয়েত সরকার ভিসা জটিলতায় থাকা প্রবাসীদের জন্য বিশেষ ঘোষণা দিয়েছে। কুয়েতে ভ্রমণে এসেছেন এমন প্রবাসী বা তাদের পরিবারের যাদের ভিসার মেয়াদ গত 28 ফেব্রুয়ারি শেষ হয়েছে বা হতে চলেছে, তাদের ভিসার মেয়াদ সক্রিয়ভাবে 1 মাস বাড়ানো হয়েছে। সুখবর রয়েছে ছুটিতে বাংলাদেশে থাকা প্রবাসীদের জন্যও, যারা 28 ফেব্রুয়ারির পর ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে কুয়েতে ফিরতে পারেননি, তাদের জন্য সক্রিয়ভাবে 3 মাসের অনুপস্থিতির অনুমতি দেওয়া হয়েছে। এতে করে দেশে আটকে পড়া প্রবাসীদের চাকরি হারানো বা নতুন করে ভিসা করার আতঙ্ক অনেকটাই কেটেছে। এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে, যার জন্য প্রবাসীদের কোনো বাড়তি ফি বা জরিমানা গুনতে হবে না। এতে স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। যারা এখানে এসে যেতে পারেন না এখনো বা যাদের যাওয়ার সময় হয়ে গেছে, তাদের জন্য অটোমেটিকলি একটা রিনিউয়াল করা হবে কিছুদিনের জন্য, যাতে করে মানুষ এই সুবিধাটা ভোগ করতে পারে। তো এই জন্য কুয়েত সরকারকে স্পেশাল ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো নিউজ দিচ্ছে কুয়েত সরকারে, খুব মানবিক দিক দিয়া, যে যারা ওই আটকিছে তার জন্য 3 মাসের ভিসা ওই অটোমেটিক রিনিউ হইব। এটা মাশাআল্লাহ খুব ভালো জিনিস। কুয়েত সরকার এখন যে আইনটা করছে আপনার, যে 3 মাস পর্যন্ত এটা অটোমেটিকলি আপনার রিনিউ হবে, এটা আমাদের জন্য একটা স্বস্তির ব্যাপার। কুয়েত সরকার জানিয়েছে পরিস্থিতি বুঝে সময়সীমা আরও বাড়ানো হতে পারে। প্রবাসীদের নিয়মিত সরকারি হালনাগাদ তথ্যে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশিদের নিয়ে ঢাকায় পৌঁছেছে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ। সরাসরি যাচ্ছি তার কাছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে জীবন মৃত্যুর সন্দেহানে থাকা সেই আটকে পড়া বাংলাদেশিরা অল্প কিছুক্ষণ আগে সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাই থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। 7:07 সেই বিমানটি ইউএস বাংলার যে বিশেষ ফ্লাইট, সেই ফ্লাইটের BS 342
যে বিমানটি সে বিমানটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করেছে এবং এই মুহূর্তে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে তাদের যেই চেকিং বা তাদের যেই ইমিগ্রেশন সেই ইমিগ্রেশন এর যেই পারাপারের জন্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলমান অবস্থায় এখন আছে। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা সেই বিমানবন্দরের থেকে বের হবেন এবং স্বজন যারা আছে সেই স্বজনরা কিন্তু অপেক্ষা করছেন। অর্থাৎ আমরা জানি যে 28 ফেব্রুয়ারি সারা দেশে বিশ্বের এই মধ্যপ্রাচ্যে যে চলমান সংঘাতে কিন্তু আকাশসীমা একের পর এক দেশগুলো কিন্তু বন্ধ ঘোষণা করে, ঠিক তেমনি বাংলাদেশ থেকেও কিন্তু ফ্লাইটগুলো বন্ধ হয়ে যায় এবং তারপরে কিন্তু অনেকেই যারা প্রয়োজনে সেখানে গিয়েছিলেন বা যাদের আসার কথা ছিল তারা কিন্তু আটকা পড়েছেন। আমরা একটু জানিয়ে রাখতে চাই যে এই 28 ফেব্রুয়ারি বন্ধ ঘোষণার পরে কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 28 জন ক্রু কিন্তু সেই দুবাই আটকে পড়েন। সেই 28 জনকে নিয়েই কিন্তু এই আজকের যেই বিশেষ ফ্লাইটটি ইউএস বাংলা সেই ফ্লাইটটি কিন্তু আমরা জানি যে এই ঢাকার মাটিতে অবতরণ করেছে। বাংলাদেশ থেকে 2টি ফ্লাইট পরিচালনা হওয়ার কথা, সেই ফ্লাইটের প্রথমটি কিন্তু আমরা দেখব যে আমরা জানি যে 2টি ফ্লাইট হচ্ছে যে এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে ইউএস বাংলা এবং তার মধ্যে প্রথমটি কিন্তু এসে ঢাকার মাটিতে অবতরণ করেছে এবং এই মুহূর্তে যে যাত্রীগুলো বের হচ্ছে ঠিকটা অন্য একটি বিমানের অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো এই যেই ইউএস বাংলা এয়ারলাইন্স BS 342 ফ্লাইটের যাত্রী তার আগে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে আসবে বলে আমরা যেমনটা জানতে পেরেছি। এই ঘটনায় কিন্তু 28 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ থেকে এই 4 মার্চ পর্যন্ত অর্থাৎ এই 5 দিনে কিন্তু 176টি ফ্লাইট বাতিল ঘোষণা করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এবং এই একে একে কিন্তু দেশের যেই বহির্বিশ্বে যে বর্তমান পরিস্থিতি নিরাপত্তা সংকটকে মাথায় রেখেই কিন্তু এই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে বলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে কিন্তু বলা হয়েছে। গতকালকে রাত্রে যে যাত্রা শুরু করেছিল দুবাই থেকে এই ঢাকার উদ্দেশ্যে, সেই যাত্রীরা আটকা পড়া যাত্রীরা কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের মাটিতে অবতরণ করেছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু যাত্রীরা বের হবেন বলে আমরা যেমনটা জানতে পেরেছি। তো সব কিছু মিলিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ছিল আমার কাছে সবশেষ। ঢাকা দুবাই ঢাকা ইউএস বাংলার বিশেষ ফ্লাইট অবতরণের খবর জানতে এখন সরাসরি ছিলাম ঢাকা বিমানবন্দরে। খেলার খবর, এশিয়ান কাপে উত্তর কোরিয়া ম্যাচের আগে সিডনি অপেরা হাউস হারবার ব্রিজ ঘুরে দেখলেন আফিদা ঋতুপর্ণারা। নারী ফুটবলারদের চাপমুক্ত রাখতে এমন উদ্যোগ নেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। এশিয়ান কাপ খেলতে এসে এমন সুযোগ পেয়ে খুশি বাংলাদেশ দলের ফুটবলাররাও। সিডনি থেকে আরও জানাচ্ছেন পারভিন আক্তার। সিডনির অপেরা হাউস ইতিহাস গড়া অর্জনের পর বিশ্বের অন্যতম নান্দনিক স্থাপত্য নিদর্শনের বিশালতার মাঝে আফিদা ঋতুপর্ণারা। চীনের বিপক্ষে ম্যাচের পর পাহাড় সমান চাপ নেমে গেছে নারী ফুটবলারদের উপর থেকে। সামনে উত্তর কোরিয়ার বিপক্ষে পাড়ি দিতে হবে আরো বন্ধুর পথ। তবে দলগত শক্তি আর লাল সবুজকে বিশ্ব মঞ্চে তুলে ধরার স্বপ্নে বিভোর ওরা। দলকে চাপমুক্ত রাখতে ভিন্ন উদ্যোগ বাফুফে সভাপতির। ফুটবলারদের নিয়ে হাজির হন রয়্যাল বোটানিক গার্ডেন সিডনিতে। সবুজে ঘেরা প্রকৃতিতে কিছুটা সময় কাটিয়ে ফুটবলাররা যান সিডনির অপেরা হাউসে। সেখানে সবাই মিলে খুনসুটি আর আড্ডায় মেতে ওঠেন। কখনো ঋতুর ছবি তোলেন সুরভি, আবার কখনো ফটোগ্রাফার বনে যান আফিদা, শামসুন নাহার, তহুরারা। হাসি ঠাট্টায় ফুটবলারদের চাপমুক্ত রাখতেই এমন উদ্যোগ নেন সভাপতি তাবিথ আউয়াল। আমরা কোনোভাবেই চাই না যে সিরিয়াসনেসটা আমরা তুলতে পেরেছি সেটা থেকে আমরা সরে দাঁড়াই। আজকে অনেকগুলি ইনজুরি থেকে রিকভারি সেশনও হচ্ছে, তবে আমাদের প্রতিটি নারী দলের অ্যাথলিট যারা আছেন প্রতিজনই ইন্সপায়ার্ড আছেন, খুশি আছেন এবং ওরা পজিটিভ আছে যে আগামী ম্যাচে আরও ভালো খেলতে পারবে। আমরা যেইভাবে প্ল্যানিং করেছিলাম যে আমরা খেলবো, আমাদের নারীরা কিন্তু ঠিক সেভাবেই এক্সিকিউশন করেছে। আমি জানা মতো কোনো আমাদের প্ল্যানিংয়ে নাই যেটা মিস করেছিলাম গত ম্যাচে। তা আমরা এখন বিশ্বাস রাখি যে যেভাবে আমাদের কোচিং স্টাফ একটা গেম প্ল্যান সেট করে, সেই গেম প্ল্যানটাই ওনারা নেক্সট ম্যাচে আবারও রিএক্সিকিউট করতে পারবে। সিডনিতে এদিন আকাশ জুড়ে ছিল তীব্র রোদ। প্রচন্ড গরমের মাঝে স্বস্তি এনে দিতে আইসক্রিম আর হালকা স্ন্যাক্স, সব মিলিয়ে দারুণ সময় কাটে পিটার বাটলারের দলের। এমন চমৎকার উদ্যোগ নেয় বেশ খুশি আফিদা ঋতুপর্ণারা। সিডনির সবুজ ঘাসে আত্মবিশ্বাসী পারফরমেন্সের পর এবার একটু প্রশান্তির সময়।
তাই তো বিশ্বের অন্যতম আইকনিক স্থাপনা সিডনি অপেরা হাউস ঘুরে দেখেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। সাগরের নীল জল আর পালতোলা নকশার এই স্থাপনা বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের জন্য নতুন প্রেরণার উৎস। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। এদিকে এর আগে অবশ্য নিজেদের রিকভারি সেশন করে বাংলাদেশ নারী ফুটবল দল। সিডনিতে এদিন মারিয়াদের ছিল না কোনো জিম সেশন। দলে কোনো ইনজুরির সমস্যা না থাকায় স্বস্তি কোচিং স্টাফদের। হারলেও গেল ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়ে উত্তর কোরিয়ার বিপক্ষে ইতিবাচক ফলের প্রত্যাশা গোলরক্ষক কোচ মাসুদ আহমেদের। অস্ট্রেলিয়ার সিডনি থেকে বিস্তারিত আরও জানাচ্ছেন পারভিন আক্তার। বাংলাদেশ দল আজ জুবলি স্টেডিয়ামে সকালে অনুশীলন করেছে। গতকাল রাতটা বাংলাদেশ দলের জন্য একটা ইতিহাস গড়া ম্যাচের পর চমৎকার একটা রাত কাটিয়েছে ফুটবলাররা। কারণ এমন পারফরমেন্স করবে বাংলাদেশ দল সেটা কিন্তু তারা নিজেরাও ভাবতে পারেনি। একটা উজ্জীবিত অবস্থা বিরাজ করছে দলের মাঝে। কারণ এশিয়ান কাপের আগে সবার মাঝে একটা ধারণা ছিল যে হয়তোবা চীন এশিয়ার এত শক্তিশালী দেশ এবং তারা 9 বারের চ্যাম্পিয়ন, তাদের বিপক্ষে পারফর্ম করতে গেলে হয়তোবা তারা পারবে না। অনেকে তাদেরকে বলেছিল যে 1 হালি 2 হালি গোল হজম করবে, কিন্তু এই 2 গোলে হারের পর কিন্তু দলের মাঝে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। ভয় কিন্তু দূর হয়ে গেছে। ভয়কে জয় করে এখন যে পারফর্ম করার যে মানসিকতা, এটা কিন্তু ফুটবলাররা তৈরি করতে পেরেছে নিজেদের মাঝে। আজ সকালে দল 1.5 ঘন্টা রিকভারি সেশন করেছে। আজকে কোনো জিম সেশন ছিল না এবং আজ কিন্তু কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল আমাদেরকে জানিয়েছেন যে গতকাল কিন্তু গোলরক্ষক মিলিকে নেয়ার ব্যাপারটা আসলে হঠাৎ করে হয়নি। তারা 2 মাস আগে থেকেই ভাবছিলেন, এই বিষয়ে পরিকল্পনা করছিলেন যে সবকিছু হঠাৎ করে একটা চমক দেখাবেন। আজকে আমরা টোটালি রিকভারি সেশন করেছি আমাদের ডোমেস্টিক উমেন্স লিগ এবং আমার ট্রেনিং সেশনগুলোতে আমরা ওইভাবেই কাজ করেছি চীনের স্ট্রং পয়েন্টগুলো নিয়ে, যেখানে আমরা মিলির হাইটটাকে কাজে লাগাতে পারি এবং মিলি প্রুফ করছে শি ক্যান প্লে। উত্তর কোরিয়া কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ে 9 নম্বর স্থানে আছে এবং উত্তর কোরিয়া কিন্তু এর আগে 3 বার শিরোপা জিতেছে। তো যেহেতু চীনের মতো দলের সঙ্গে এভাবে পারফর্ম করা গেছে, উত্তর কোরিয়াকে এখন আর ভয় পাওয়ার কিছুই নেই, এমনটাই মনে করছে আসলে টিম ম্যানেজমেন্ট। মেয়েরা সুস্থ আছে, সেটা হচ্ছে সবচেয়ে বড় গুড সাইন, কারণ পরের ম্যাচটা আরও বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমরা যদি ভাগ্য যদি আমাদের সহায় থাকে, আমরা যদি একটা পয়েন্ট আনতে পারি পরের ম্যাচে, তো আমরা ওইভাবেই মোটিভেট করছি মেয়েদের। বাংলাদেশ দল চেষ্টা করছে শেষ সময়ের অনুশীলনে নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার জন্য এবং নিজেদেরকে প্রস্তুত করে নেওয়ার জন্য। আগামীকাল আরও একটি অনুশীলন সেশন আছে, সেখানে নিজেদেরকে প্রস্তুত করে নেবে মারিয়া মান্ডারা। প্রতিটা দেশের ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে যারা এসেছেন তারাও কিন্তু আমাদের বাংলাদেশ দলের ফুটবলারদের প্রশংসা করেছে। ফুটবলাররা আমাদেরকে জানিয়েছেন যে তারা দারুণভাবে আত্মবিশ্বাসী এবং তারা উত্তর কোরিয়ার বিপক্ষেও এভাবে পারফর্ম করে সবাইকে আরও একটা চমক উপহার দিতে চায়। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। সঠিক প্রক্রিয়া হয়নি ক্রিকেট বোর্ডের নির্বাচন। বর্তমান বোর্ডের ভাগ্যে কি আছে তার সময় বলে দেবে, এমন মন্তব্য করেছেন বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন। তিনি আরও বলেন, বিশ্বকাপ ও ঘরোয়া লিগ সহ নানা ইস্যুতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বিসিবি। বুলবুলের বোর্ডে উপযুক্ত লোকের ঘাটতি রয়েছে। ভবিষ্যৎ বোর্ড প্রেসিডেন্ট হিসেবে যেই দায়িত্ব নিক তার কাছ থেকে আরও সাহসী ভূমিকা আশা করেন সাবেক এই কর্মকর্তা। ক্রিকেট আঙ্গনে বহুল আলোচিত এক প্রশ্ন, এই বোর্ড কি টিকবে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নানা গুঞ্জন শোনা যাচ্ছে। সে গুঞ্জন আরও উস্কে দিলেন বিসিবির সাবেক এই পরিচালক। ইলেকশনে যথেষ্ট ম্যানিপুলেশন হয়েছে, যথেষ্ট সরকারি হস্তক্ষেপ ছিল, সবই ছিল। যেহেতু একটা কেস অলরেডি কোর্টে আছে, তো সেই কেসটা আবার কি পুনরুজ্জীবিত হবে কিনা বা সেটা ডিসিশন কি হবে, সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে এই বোর্ডের ভাগ্য। এটা তো সময় বলে দিবে আসলে কি হবে না হবে। খালেদ মাহমুদের মতে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গঠিত হয়নি, আবার দায়িত্ব নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। বিশ্বকাপটা খেলতে পারিনি, সেটা আমার জন্য একটা সত্যি কথা বলতে গেলে খুবই কষ্টের একটা ব্যাপার। আমরা ঠিকমতো টেবিলে খেলতে পারিনি, আসলে লেগগুলো ঠিকমতো হচ্ছে না, সেটা সবচেয়ে বড় কারণ। আপনি যতই পিসিএল করেন, অদম্য টুর্নামেন্ট করেন, এগুলোতে আপনি একটা লিমিটেড প্লেয়ারকে খেলাতে পারতেছেন, কিন্তু প্রিমিয়ার লিগে 12টা টিমে প্রায় আপনার যদি আপনি 20টা করে প্লেয়ার ধরেন বা আপনি 15টা করে প্লেয়ার ধরলেও 180টা প্লেয়ার, তারা তো এতগুলো ছেলে তো খেলতে পারছে না। মানে আমি খুব সারপ্রাইজ হয়েছি একটা ব্যাপারেই, যে বোর্ডে এতগুলা ফরমার ন্যাশনাল প্লেয়ার্স, ক্যাপ্টেন্স, যখন টাইমকের ব্যাপারে একটা খারাপ কথা বলা হলো তখন তারা কেউ রিয়্যাক্ট করলো না। বুলবুল ভাই মানে একটা ভালো দল নিয়ে খেলছে না আসলে। তো ওই দলের মধ্যে যদি টিম স্পিরিট না থাকে বা এক দল যদি একটা লক্ষ্য না থাকে, তাহলে ওই দলে কিন্তু কাজ করাটা খুবই কঠিন। যে যার মতন কথা বলছে, যার যেমন খুশি
বক্তৃতা দিতে পারছে। সাম্প্রতিক নানা বিতর্কে অনেকেই মনে করেন বিসিবিতে প্রয়োজন নতুন নেতৃত্ব। যে নামগুলো রয়েছে আলোচনায় তাদের ব্যক্তিত্ব, অভিজ্ঞতা আর ক্রিকেট ভিশন কেমন সেগুলো নিয়ে নিজের পর্যবেক্ষণও জানান সাবেক এই বিসিবি কর্মকর্তা। ফারুক ভাই যথেষ্ট এক্সপিরিয়েন্স, নো ডাউট। তাইও ভেরি এক্সাইটিং, আমার ওর সাথে বেশ কিছুদিন কথা হয়েছে বেশ কিছু ব্যাপারে। বিপিএল নিয়ে ওর থিঙ্কিং আছে, বাংলাদেশের ক্রিকেট স্ট্রাকচার ডেভেলপমেন্টে ওর যথেষ্ট ভালো চিন্তা কিছু আছে। লয় ভাই বিসিবির প্রেসিডেন্ট ছিলেন, উনিও যথেষ্ট বিজ্ঞ ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্বন্ধে। প্রেসিডেন্ট যাতে তার নিজের গার্ডস নিয়ে কাজ করেন, আবার ওই বোর্ড ডিরেক্টরের মধ্যে যাতে পঞ্চপাণ্ডব এরকম না হয়ে যায়। ভবিষ্যতে আবারও দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন সুজন। পাওয়ার থাকবে যারা কাজ করবে বেশিক্ষণ। মাকসুদ আলম খান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন 6 ক্রিকেটার। দলে রাখা হয়নি বাবর আজমকে। গেল টি-20 বিশ্বকাপের সুপার 8 থেকে বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে বাজে পারফরমেন্সের কারণে। চরম সমালোচনার মাঝে দল। আগের স্কোয়াডে থেকে বেশ কিছু পরিবর্তন এনেছে নির্বাচকরা। ওয়ানডেতে অভিষেক হয়নি এমন 6 ক্রিকেটার নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান। অধিনায়কের দায়িত্বে আছেন শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান আছেন দলে, সালমান আলী আগা, আবরার আহমেদ, হারিস রৌফ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, ওয়াসিম জুনিয়র, হোসাইন তাতালদের রাখা হয়েছে স্কোয়াডে। 8 মার্চ 3 ম্যাচে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান। 11, 13 এবং 15 মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। দেশের পিছিয়ে পড়া ক্রীড়া ফেডারেশনগুলোর উন্নয়ন এবং প্রতিভাবান খেলোয়াড়দের বিশ্বমঞ্চে তুলে ধরতে দেশের বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে কথা বলেন তিনি। ক্রীড়াঙ্গনের অবকাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে গ্রামীণ জনপদে মাঠগুলো সংস্কার করে দেশের 64টি জেলায় আধুনিক ইনডোর সুবিধা সম্পন্ন স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনার কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এছাড়াও ফুটসালের সরকারি সহযোগিতার আশ্বাস দেন তিনি। ক্রীড়াঙ্গনকে স্বাবলম্বী করতে একটি পূর্ণাঙ্গ স্পোর্টস ইন্ডাস্ট্রি গড়ার কথা জানিয়ে আমিনুল হক বলেন, দেশেই আন্তর্জাতিক মানের ক্রীড়া সামগ্রী উৎপাদিত হবে যা বিদেশে রফতানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। ইরান যুদ্ধের ছায়া, নিরাপত্তা, উদ্বেগ আর টিকিট নিয়ে তুমুল আগ্রহ সবকিছুর মাঝে 2026 ফিফা বিশ্বকাপের 100 দিনের ক্ষণগণনা শুরু হয়েছে। নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে বর্ণিল আলোকসজ্জায় উদযাপন করা হয় বিশ্বকাপের 100 দিনের কাউন্টডাউন। আলাদা অনুষ্ঠানের আয়োজন করা হয় মেক্সিকোতেও। নানা সংখ্যা থাকলেও শেষ পর্যন্ত সফল আয়োজনের প্রত্যাশা আয়োজক 3 দেশের ফেডারেশনের শীর্ষ কর্তাদের। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ফিফা বিশ্বকাপে পারে পুরো বিশ্বকে ঐক্যবদ্ধ করতে। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ঘিরে উন্মাদনা তুঙ্গে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো এই 3 দেশ যৌথভাবে আয়োজন করছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। 48 দল, 16 হোস্ট সিটি আর 1 মাসেরও বেশি সময় ধরে হবে 104টি ম্যাচ। সব মিলিয়ে নজিরবিহীন আয়োজনের প্রতিশ্রুতি দিচ্ছে ফিফা। ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপের সাক্ষী হতে কে না চায়। টিকিট নিয়েও তাই দেখা যাচ্ছে তুমুল আগ্রহ। এখন পর্যন্ত 500 মিলিয়ন টিকিটের আবেদন পেয়েছে ফিফা। এবার বিশ্বকাপ সামনে রেখে শুরু হয়েছে 100 দিনের ক্ষণগণনা। নিউ ইয়র্কের আইকনিক এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ফুটবলের শীর্ষ কর্মকর্তারা। ছিলেন নিউ ইয়র্ক নিউ জার্সি হোস্ট কমিটির সিইও অ্যালেক্স লার্সিও। তবে এই আয়োজন ছাপিয়ে আলোচনার কেন্দ্রে এখন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ। এ নিয়ে নানা ধরনের মত দিচ্ছেন বিশেষজ্ঞরা। চলমান এই যুদ্ধ বিশ্বকাপে প্রভাব ফেলবে কিনা উঠেছে এমন প্রশ্ন। তবে ফিফা একটি নিরাপদ বিশ্বকাপ আয়োজনে কাজ করবে বলে জানান আয়োজক দেশের ফুটবল কর্তারা। অংশগ্রহণকারী সব দেশের জন্য একটি নিরাপদ বিশ্বকাপ আয়োজনই ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর লক্ষ্য। আমি নিশ্চিত করতে চাই ফিফা ও আয়োজকরা তা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
চুক্তিবদ্ধ। এটা এমন একটা বিষয় যা ফিফা খতিয়ে দেখবে। আমরা আশা করছি বিশ্বকাপে মেক্সিকোতে সব দেশকেই দেখব। এটা উদ্বেগজনক, কিন্তু আমাদের ফেডারেশন দলের ভালো প্রস্তুতির দিকে জোর দিচ্ছে। টুর্নামেন্টের আয়োজক হিসেবে ফিফার নিরাপত্তা উদ্বেগ আছে, তবে ফিফা এবং সরকারের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। তারাই সবার নিরাপত্তা নিশ্চিত করবে। এদিকে মেক্সিকো সিটিতেও 100 দিনের কাউন্টডাউন উদযাপনে আলোক প্রক্ষেপণ করা হয় তোরো লাতিনো আমেরিকানায়। সংস্কার কাজ চলছে ঐতিহাসিক এস্তাদিও আস্তেকায়। 3টে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজনে রেকর্ড গড়তে যাচ্ছে এই স্টেডিয়াম। 11 জুন মেক্সিকো সিটি থেকেই শুরু হবে টুর্নামেন্ট, যেখানে স্বাগতিকরা মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। এদিকে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপ নিয়ে দেখছেন বড় স্বপ্ন। এবারের আসর ইতিহাসের সেরা বিশ্বকাপ হবে বলে আশা তার। এই বিশ্বকাপ ঘিরে পুরো বিশ্বে অন্যরকম আগ্রহ দেখতে পেয়েছি। এর আগে কখনোই এমন অভিজ্ঞতা আমাদের হয়নি। 50 কোটিরও বেশি টিকিটের চাহিদা ছিল, কিন্তু আমাদের কাছে বিক্রির জন্য আছে মাত্র 60 থেকে 70 লাখ টিকিট। ভক্তদের জন্য এখনো কিছু টিকিট আছে। আয়োজন দিয়ে আমরা তাক লাগিয়ে দিতে চাই। আমরা বিশ্বকে একত্রিত করব এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের উপলক্ষ দরকার, এবং এই বিশ্বকাপ ফুটবলকে ঘিরে পুরো বিশ্বকে অন্যরকম আবেগে একত্রিত করব। যুদ্ধের অনিশ্চয়তা, নিরাপত্তা চ্যালেঞ্জের পরও আয়োজকরা বদ্ধপরিকর সফল একটা বিশ্বকাপ আয়োজনে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সবার কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ই হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর। পহেলা বৈশাখের মধ্যে 9 উপজেলায় শুরু হবে কৃষক কার্ডের পাইলট প্রকল্প। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ডেপুটি স্পিকার পদ নিতে নারাজ জামাত। সরকারি দলকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার আহ্বান, ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানোর তাগিদ। আমদানি শুল্ক ভ্যাট কমানোর পরও অস্থির এলপিজির বাজার। সিলিন্ডারে বাড়তি গুনতে হচ্ছে 1,500 টাকা পর্যন্ত। প্রতি স্তরে উপেক্ষিত নির্ধারিত দাম, কারসাজি হয় রসিদে। এই ছিল ভোরের সময়। সকালের সময় সঙ্গে থাকবেন অর্চিতা সেইজিন। ধন্যবাদ কাজল। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।